ওকে, হরে কৃষ্ণ। সো ওয়েলকাম টু দিস চ্যানেল লেটস রিড উইথ সানুরি। আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হলো দ্য ফ্লাই একটা শর্ট স্টোরি, ঠিক আছে, এবং মোটামুটি ওপেন এন্ডিংও রয়েছে। লাস্টে আমরা রেজলিউশন আসতে পারবো না যে হোয়াট ইজ হ্যাপেনিং উইদিন দ্য মাইন্ড অফ দ্য প্রোটাগনিস্ট। ওকে, তো দ্য ফ্লাই ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা। তো ক্যাথরিন ম্যানসফিল্ড হলো মানে রাইটারের পেন নেম। তার অ্যাকচুয়ালি নাম ছিল আমাদের ক্যাথলিন। ওকে, লেট মি রাইট ইট। তার অ্যাকচুয়ালি নাম ছিল ক্যাথলিন, KATHLEEN, ক্যাথলিন ম্যানসফিল্ড, হ্যাঁ, BUCHAMP। যাই হোক, এটা স্পেলিংটা একটু হতো, চেক করে নেবে। আচ্ছা, তো ইনি একজন নিউজিল্যান্ডের রাইটার ছিলেন, ঠিক আছে। তা নিউজিল্যান্ডের আর কি তার জন্ম নিউজিল্যান্ডে। এরপর জন্মের ব্যাপারটা দেখে রাখো, জন্ম 1888-তে নিউজিল্যান্ডে এবং মারা যাচ্ছেন তিনি 1923-তে, ঠিক আছে। আর এই যে ফ্লাইটা লিখেছেন তিনি যেটা পাবলিশ, মোটামুটি ওই লেখা পাবলিশ হওয়া, এটা তো কখন হয়েছিল 1922-তে। ওকে, এটা লিখেছিলেন তিনি 1922-তে। ওকে, এবং পাবলিশ তখন হয়নি, তার মৃত্যুর পর তার হাজব্যান্ড এগুলো পাবলিশ করেছিলেন। ওকে, তো যেটা এটা হলো আমাদের, তার মানে তার জাস্ট মৃত্যুর আগে তিনি এটা লিখেছিলেন। তো এটা একটা ইম্পর্ট্যান্ট কনটেক্সট হিসাবে সেটা আমরা দেখব। আচ্ছা, কি কনটেক্সটে লেখা না ওয়ার্ল্ড ওয়ার 1 এর কনটেক্সটে লেখা, যেটা 1914-তে শুরু হয়েছিল, তাই না, 1918 অবধি। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 1939 থেকে 1945 অবধি, তাই না। তো এটা হলো ওয়ার্ল্ড ওয়ার 1 এর কনটেক্সট অ্যাজ এ কনসিকুয়েন্স, বা যে কি বলবো, যে রিপারকাশন অফ ওয়ার্ল্ড ওয়ার 1, সেটা বেসিসে তিনি এটা লিখেছেন। আচ্ছা, নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হলো যে কালেকশন। তো পরবর্তীকালে তার মৃত্যুর পর অ্যাকচুয়ালি তিনি টিউবারকুলোসিসে মারা যান, ঠিক আছে। আচ্ছা, তো তার মৃত্যুর পর তার হাজব্যান্ড এটা পাবলিশ করে কিসে, তার কালেকশনের নাম হয় দ্য ডাভস নেস্ট, ওকে, অ্যান্ড আদার স্টোরি, যেরকম হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে কালেকশন। এরপর আমরা কোনো সময় নষ্ট করব না বেশি, ব্যাকগ্রাউন্ডটা বলি যে এই স্টোরিটা ইন এ ওয়ে আমরা বলতে পারি যে অটোবায়োগ্রাফিক্যাল কানেকশন অবশ্যই আছে। মানে যখনই কোনো রাইটার লিখেন তার পেছনে তার পার্সোনাল লাইফের একটা ইনফ্লুয়েন্স বেশিরভাগ ক্ষেত্রেই থাকে, ঠিক আছে। রিয়েলাইজেশন, অবশ্যই এটাকে আমরা বলতে পারি না যে অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি, বাট লিঙ্ক সাজেশনস উই ক্যান ফাইন্ড হিয়ার। ওকে, তো তার ভাই লেসলি বিউচাম। তো ওয়ার্ল্ড ওয়ার 1 সময় কী হয়েছিল, প্রত্যেক বাড়ি থেকে যে ইয়াং জেনারেশন, তাদের তাদের হয়তো 16, 17, 18 বছর বয়স, তাদেরকে সবাইকে মানে যুদ্ধে বাধ্যতামূলকভাবে যুদ্ধে পাঠাতে হয়েছিল, ঠিক আছে। যেটা আমরা উইলফ্রেড আওয়েনের লেখাতে আমরা যেটা সব থেকে মানে ব্রাইটলি পাবো ব্যাপারটাকে। তো যেটা অ্যানথেম ফর দ্য ডুমড ইউথ। দেন এছাড়া আমরা দেখতে পাবো কি, এছাড়া আমরা স্ট্রেঞ্জ মিটিংয়ে আমরা দেখতে পাবো যে যে প্যাথেটিক কন্ডিশন অফ দ্য সোলজার্স, ঠিক আছে, দ্য প্যাথোজ, সেটা রিফ্লেক্ট হচ্ছে, তাই না। তো ঠিক সেই রকমভাবেই ওয়ার্ল্ড ওয়ার 1। আচ্ছা, আর একটা ব্যাপার আমি বলে রাখি যে এখনকার যে আমাদের যে যুদ্ধের ব্যাপারটা, যেমন ইন্ডিয়ার যে সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে, সেই ব্যাপারগুলো কিন্তু আলাদা। ইসরায়েলের যে ব্যাপারগুলো যুদ্ধ হচ্ছে, এটা যুদ্ধ নয়, ইন এ ওয়ে রিটালিয়েশন। কারণ ইসরায়েলের যে পারসিকিউশন হয়েছিল জিউসদের, সেটা তো মানে আনডেনায়েবল। মানে সব জায়গাতেই ইহুদিদের, যেটা আমরা শেক্সপিয়ারের ড্রামাতেও দেখতে পাবো যে ইহুদিদের কীভাবে পারসিকিউট করা হচ্ছে। তো সেটা থেকে বাঁচার জন্য একটা উপায় হচ্ছে যে ইউ হ্যাভ টু বি ইউনাইটেড, ঠিক আছে, অ্যান্ড ইউ হ্যাভ টু বি এক্সপার্ট ইন ফাইটিং, ইউ হ্যাভ টু বি স্ট্রং, ঠিক আছে। আপনাকে টেকনোলজি সব কিছুর দিক থেকে সব কিছুর দিক থেকে স্ট্রং রাখতে হবে। যদি দুর্বলতা আসে তাহলে একটা হবে, হ্যাঁ, এটা
আর এটা অবাক হওয়ার কিছু নেই, ইটস এ ন্যাচারাল ল, একদম ন্যাচারাল। যদি প্রকৃতিতে দেখো যে একটা সিংহ বা বাঘ যখন তার মানে ইউথে থাকে, যখন খুব শক্তিশালী, তখন কি কেউ ডেয়ার করবে তার কাছে আসতে বা তাকে অ্যাটাক করতে? নো ওয়ান উইল ডেয়ার। কিন্তু এই বাঘটাই যখন বৃদ্ধ হবে বা সিংহটা যখন বৃদ্ধ হবে, যখন তার মানে চলার ক্ষমতাও থাকবে না, শিকার তো দূরের কথা, তখন কিন্তু বাকি সবাই তাকে অ্যাটাক করবে। সো ইটস ন্যাচারাল ল। যেমন ডারউইনের কি বলে কি বলে এক্সিস্টেন্সের জন্য যে লড়াই, তো ফাইট ফর এক্সিস্টেন্স, তাই না, ফাইট ফর সার্ভাইভাল, তো সেটা, তাই না? তো এক্ষেত্রে যে এখন যে ভারতের যে রিটালিয়েশন বা এগুলোকে অবশ্যই আনজাস্টিফাইড বলা যায় না, নইলে তো ওকে বাদ দাও, এই ব্যাপারটা আমি বললাম। তো ওয়ার খারাপ, ঠিক আছে, কিন্তু আর একটা প্রভাব তোমার শুনে থাকবে যে যুদ্ধ এড়ানোর সব থেকে ভালো উপায় হলো যুদ্ধের জন্য কন্টিনিউয়াস প্রিপারেশন নিয়ে রাখা। এই জন্য আমাদের যে ডেইটিস, আমরা যাদেরকে পুজো করি, ভগবান সে নারায়ণ হোক বা শিব বা দুর্গা, সবার হাতে অভয় মুদ্রা, বাট যেটা একটা অস্ত্র অবশ্যই থাকবে, আর্মার ইজ ভেরি মাচ নেসেসারি প্রত্যেকটা মানুষের। এবং আমাদের যে এনসিয়েন্ট কালচারে, সেখানে এই যে অস্ত্র শিক্ষা বা ডিফেন্ডিং একটা টেকনিক, সেটা আমাদের সবসময়, যেমন কালারিফাই টু বলে সাউথ ইন্ডিয়ান যে টেকনিকগুলো রয়েছে, আমাদের অনেক কিছু যে আমরা ভুলে গেছি, যাই হোক, তো এটা অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, ভায়োলেন্স ইজ নিডেড, ঠিক আছে। আর ওকে, এটা বললাম। নেক্সট আমাদের যেটা জানা দরকার, তো ওই ওয়ার্ল্ড ওয়ার 1-এ এই ক্যাথলিন বিউচম বা ক্যাথলিন ম্যানসফিল্ডের যে ব্রাদার ছিলেন লেসলি, তাই না, লেসলি, এলি এস লাই, যাই হোক লেসলি, তো এই লেসলি 1915 সালে মারা যায় যুদ্ধে, এবং তাকে বেলজিয়ামে কবর দেওয়া হয় আর কি। বেলজিয়াম মানে বডি এত পরিমাণ মারা গেছিলো, তাদেরকে বডিগুলোও আনা সম্ভব হয়নি, ঠিক আছে। তো মানে দে ওয়ার জাস্ট নাম্বার, যেরকম আমরা উইলফ্রেড আওয়েনের ইয়েতে পড়ে থাকি, ঠিক আছে। ওকে, তো এই পয়েন্টগুলো আপাতত জরুরি। এরপর আমরা যে পয়েন্টগুলো ধীরে ধীরে যাব, ধীরে ধীরে এগিয়ে এগিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে তো পড়া শুরু করা যাক। ওকে, সো ইট ইজ আর ভেরি স্নাগ হিয়ার, ইউ আর ভেরি স্নাগ হিয়ার, একটু কলোকুয়াল টার্ম ইউজ করছে আর কি, উচ্চারণ। তো বলছে স্নাগ মিন্স কমফোর্টেবল। তো এখানে আপনি খুব কমফোর্টেবল আছেন, তাই না, জায়গাটা খুব কমফোর্টেবল। তো এখানে উডিফিল্ড বলে একটা ক্যারেক্টারের কথা আসছে। বিড়বিড় করে মিস্টার উডিফিল্ড বললেন, ওল্ড মিস্টার উডিফিল্ড, এই ওল্ড সবসময়। এখানে আমরা দুটো ক্যারেক্টার পাবো এখানে, একজন হচ্ছে দ্য বস, ঠিক আছে, আর একজন হচ্ছে উডিফিল্ড। তো ওই উডিফিল্ড আর বস একে অপরের কন্ট্রাস্ট পুরো। তো বসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, বসের ক্যারেক্টারিস্টিক যখন দেখা হচ্ছে বসের নিয়ে, তখন বসকে একটা স্ট্রং, হ্যাঁ, একটা রোজি, তার কালারফুল একটা ক্যারেক্টার, স্ট্রং, যার মধ্যে একটা ইউথফুল একটা ব্যাপার রয়েছে। যদিও এই কিন্তু 5 বছরের বড় কার থেকে, উডিফিল্ডের থেকে, ঠিক আছে। অথচ উডিফিল্ড কিন্তু ওল্ড, উইক, পাইপ মানে একদম বিড়বিড় করে বলছে, মানে ফিবলি বলছে, দুর্বলভাবে কোনো রকমে কথা বলছে, তাই না, এইগুলো দেখতে পাবো। এরপর এটা কন্ট্রাস্ট বললাম, সিমিলারিটি কি, দ্য বস আর উডিফিল্ড দুজনেই হলো গিয়ে ভিকটিম কিসের না, তাদের যে ওয়ার্ল্ড ওয়ারে যে যে ভায়োলেন্স হয়েছিল, তাই না, তো যে ক্ষমতার যে লড়াই ছিল ওয়ার্ল্ড ওয়ার 1-এ, তো সেখানে তাদের বলি হয়েছিল কি, তাদের সন্তানরা। এই বসের একমাত্র ছেলে মারা গেছে, তাই না, আর এই উডিফিল্ডেরও ছেলে মারা গেছে, কিন্তু উডিফিল্ডের আরও মেয়ে রয়েছে, তাই না, গার্টুডের কথা পাবো আমরা, আচ্ছা, তার ওয়াইফ রয়েছে। এটা হলো তাদের দুজনের যে একটা সিমিলারিটি। এরপর আর একটা ব্যাপার আমাদের দেখতে হবে, যে এই বস কিন্তু একজন বস, এই বসের কোনো নাম দেয়নি, তাহলে এই বস বস এই যে নামটা একটা সিম্বলিক্যাল একটা সাজেশন। তো এটা কি সাজেস্ট করছে না, তার যে একটা ইকোনমিক্যালি বা ফাইন্যান্সিয়ালি একটা স্ট্রং, হ্যাঁ, একটা পাওয়ারফুল একটা পার্সন কাছে,
তাই না? কিন্তু উডি ফিল্ড উইক, পুয়ার, পোভার্টি তার মধ্যে রয়েছে। যাই হোক, এই বস একা একাই থাকে, ঠিক আছে, বস সব কিছু কন্ট্রোল করতে পারে এখনো, কিন্তু উডিফিল্ড তার ছেলেকে হারানোর পর তার যে একটা সাইকোলজিক্যাল ব্রেকডাউন হয়ে গেছে, ইমোশনাল ব্রেকডাউন, সেই নার্ভাসনেসটা, সেই নার্ভাস ব্রেকডাউনটা থেকে তার স্ট্রোক হয় এবং সে কাটিয়ে উঠতে পারেনি, সে দুর্বল রয়ে গেছে। এখন হি ইজ ডিপেন্ডেন্ট অন হিজ ওয়াইফ অ্যান্ড হিজ ডটার্স। ওকে, তো এই হলো আমাদের ব্যাপার। এরপর ধীরে ধীরে আলোচনা করলে তোমরা বুঝতে পারবে। নেক্সট দেখো, ওকে, so he peered out of the great and green leather armchair. তো একটা আর্মচেয়ার রয়েছে গ্রিন লেদারের, এমসিকিউর জন্য মনে রাখবে। by his by his friend the boss's desk as a baby peers. এটা ডেস্ক নয়, ডেস্ক। তো সেই আর্মচেয়ার থেকে একটা গ্রিন লেদার আর্মচেয়ার বসেছিল, হ্যাঁ, তারপর সে একটু কোনো রকম চেয়ারটা ঠেস দিয়ে বসেছিল, একটু চেয়ারটা থেকে উঠে কোনো রকম, হ্যাঁ, যে সামনে টেবিলটা ছিল বা ডেস্কটা ছিল সেটার উপর দিয়ে একটু উকি মেরে বলছে আর কি, মানে নিজের কোমরটা সোজা করে আর কি বলার চেষ্টা করছে যে দেখো, অ্যাজ এ বেবি পিয়ার্স। তো সেই যে উডিফিল্ড তাকাচ্ছে টেবিলের ওপর দিয়ে, সেটাকে কেমনভাবে দেখাচ্ছে না, বেবি পিয়ার্স আউট অফ ইটস প্র্যাম। তো প্র্যাম বা প্যারাম্বুলেটর বলতে যে ছোটো যে বাচ্চাদেরকে বসিয়ে যে গাড়িগুলোতে নিয়ে যায়, হ্যাঁ, হাফ দোলনা টাইপের, তো সেগুলো। তো একটা বাচ্চার সাথে তুলনা করা হচ্ছে উডিফিল্ডকে, বুঝতে পারছো? কারণ কি, মানে হি ইজ নাও হেল্পলেস, তার মধ্যে আর নিজের ডিসিশন নেওয়ার, নিজের অথরিটেটিভ যে পাওয়ার, সেসব আর কিচ্ছু নেই। সে কাজ করতে পারে না, সে নিজেকেই সামলাতে পারে না, সে সব কিছু ভুলে যায়। সো হি ইজ নাও ইন হিজ সেকেন্ড চাইল্ডহুড, বৃদ্ধাবস্থা। নেক্সট, হিজ টক ওয়াজ ওভার, তার কথা বলা শেষ হয়েছে। ইট ওয়াজ টাইম ফর হিম টু বি অফ, এরপর তার যাওয়ার সময় হয়ে গেছে। বাট হি ডিড নট ওয়ান্ট টু গো, কিন্তু সে যেতে চায় না। আসলে ব্যাপারটা হলো উডিফিল্ডকে তার মেয়েরা বাড়ি থেকে বেরোতে দেয় না, তার কারণও আছে, সে দুর্বল, কোথায় কী করে বসবে। শুধুমাত্র মঙ্গলবার একটা দিন তাকে ছেড়ে দেয়। এই একটা দিন সে ছাড়া পেয়ে কোথায় আসে না, এই তার পুরনো অফিসে, যেখানে সে আগে কাজ করতো, এখন রিটায়ার্ড হয়ে গেছে, তো সেখানে সে আসে। এখান থেকে সে যেতে চাইছে না, কারণ এখানে ইন এ ওয়ে সেই একঘেয়েমির থেকে সে একটু ছাড়া পাচ্ছে। সে নিজেও জানে যে সে তার ওয়াইফদের ওপর ডিপেন্ডেন্ট, ওয়াইফ ডটারের ওপর, তাদের ছাড়া সে বাঁচতে পারবে না। কিন্তু সামহাও তার মধ্যে একটা ডিজায়ার কাজ করছে, একটু লিবারেশনের, একটু মুক্তি, একটু নিজের মতো করে থাকা, নিজের ভালো লাগাগুলো করা, তাই না? তো সেই জন্য সে যেতে চায় না। সিন্স হি হ্যাড রিটায়ার্ড, সিন্স হিজ স্ট্রোক, দ্য ওয়াইফ অ্যান্ড দ্য গার্লস, মানে তার একাধিক ডটার রয়েছে, কেপ্ট হিম বক্সড আপ, একদম খাঁচায় বন্দি করে রাখে, ইন দ্য হাউস এভরি ডে অফ দ্য উইক এক্সেপ্ট টুইস্ট। যেটা বললাম, তার স্ট্রোক হয়েছিল তার রিটায়ার করার পর। কেন স্ট্রোকটা হয়েছিল? ওই যে বললাম যে নার্ভাস ব্রেকডাউন, যে শক, একটা নিজের ইয়াং ছেলেকে হারানোর যে শক, she could not tolerate that, she could not bear that. Okay, on Tuesday he was dressed and brushed and allowed to cut back to the city for the day. তো মঙ্গলবার তাকে মানে একদম সেজে গুজে রেডি হয়ে সে চলে আসে শহরে। Though what he did that the wife and the girls could not imagine. তো এই উডিফিল্ড শহরে এসে কি করে সেটা তার ওয়াইফ বা তার মেয়েরা বুঝতে পারে না, ঠিক আছে, মানে ভাবতেও পারবে না কি করে। যাই হোক, মেড এ নুইজেন্স অফ হিমসেলফ টু হিজ ফ্রেন্ডস। নুইজেন্স মানে একটা বিরক্তিকর ব্যাপার, ঠিক আছে, একটা সেন্সিটিভ একটা কিছু করে দেওয়া, হ্যাঁ, উল্টো পাল্টা, তো সেটা আর কি বদার করা আর কি, নুইজেন্স, হ্যাঁ, কাউকে বিরক্ত করা, এরকম ব্যাপার আসছে। মেড এ নুইজেন্স অফ হিমসেলফ টু হিজ ফ্রেন্ডস, সে নিজেই একটা নুইজেন্স অ্যাকচুয়ালি, হ্যাঁ, তার ফ্রেন্ডদের কাছে। যাই হোক, দে সাপোজড, তাদের মনে হয়, তার ওয়াইফ আর তার মেয়ে মনে করে যে আমার বাবা হয়তো লোককে গিয়ে বিরক্ত করবে,
ওয়েল পারহ্যাপস সো, আচ্ছা তাই যদি হয় তো ঠিক আছে, যাই হোক কী বলছে দেখো, অল দ্য সেম we cling to our last pleasures as the tree clings to its last leaves. বলছি কি যে আমরা কি করি, একটা মানুষকে, একটা মেটাফোরের মতো একটা মানুষকে একটা গাছের সাথে তুলনা করা আছে। একটা গাছে যতই পাতা ঝরে যাক, কিছু লাস্ট অবধি কিছু পাতা কিন্তু থেকে থেকে যায়, ঠিক আছে? তো একটা মানুষেরও জীবনে কিছু ইচ্ছা আছে, তাই না? একটা ম্যানের কিছু ডিজায়ার্স, কিছু লাস্ট প্লেজার রয়েছে, সেগুলো সেই মানুষটা ছাড়তে পারে না চট করে, সে যতই সমস্যা হোক। তো সেরকম তো এইটা হলো এই যে একটু লিবারেশন ফর এ শর্ট টাইম, তো এইটা হচ্ছে তার লাস্ট প্লেজার। হ্যাঁ, তার অফিসে আসবে, তার পুরোনো দিনের সাথে একটু টাচ করবে নিজেকে, তো এইটা হচ্ছে তার লাস্ট প্লেজার। এইটা সে ছাড়তে পারে না, যতই তার স্ত্রী বা তার ডটাররা বিরক্ত হোক বা যাই হোক টেনশন করুক। যেমন করে একটা গাছের পাতাগুলো লাস্ট হোপসের মতো আঁকড়ে থাকে, তাই না, পড়তেই চায় না, তো সেরকম। সো ইটস লাস্ট লিভস, সো দে আর স্যাট উডিফিল্ড স্মোকিং। এরপর উডিফিল্ড বসে বসে কি করছে না, স্মোক করছে। দেখো হো নেক্সট, a cigar and staring almost greedily at the boss. তো সে একটা সিগারেট খাচ্ছে, এবং বসের দিকে গ্রিডিলি তাকাচ্ছে, ঠিক আছে? রোল্ড অন হিজ অফিস চেয়ার, এখানে গ্রিডিলি বলতে এখানে সে কি গ্রিড করছে বসের থেকে, যে বসের যে লিবার্টি, ফ্রিডম, যে অথরিটেটিভ স্টেট, বসের যে এখনো যে স্ট্রেংথ রয়েছে ফিজিক্যাল এবং মেন্টাল দুটোই, কিন্তু সেইটাকে সে গ্রিডলি দেখছে। এই তো সমস্যা। ওকে, তো বলছে কি বসের দিকে গ্রিডিলি তাকাচ্ছে। গ্রিডিলি কেন বললাম, নেক্সট দেখো, হু রোল্ড ইন হিজ অফিস। তো বস কি করছিল, যে একটা চেয়ারে বসেছিল, রোল্ড ইন হিজ অফিস, যাই হোক ঘুরলো। হ্যাঁ, তো সে কীরকম না, স্টাউট, দেখো অ্যাডজেক্টিভ, রোজি 5 years older than he, উডিফিল্ডের থেকে 5 years older অ্যান্ড স্টিল গোয়িং স্ট্রং, ঠিক আছে? অথচ এখানে কন্ট্রাস্টটা বোঝো, আগে যেটা বললাম যে বেবি, ওল্ড, এগুলো ইউজ করছে আমাদের পাইপড উইডফিল্ডের জন্য, আর এগুলো বসের জন্য। ওকে, নেক্সট, ইট ডিড ওয়ান গুড টু সি হিম। তো কি বলছে যে তাকে দেখে সবার ভালো লাগবে, একটা মানে একটা পজিটিভ, একটা লাইভলি, একটা এনথুসিয়াস্টিক, ফুল উইথ বলবো একটা জোভিয়াল একটা ক্যারেক্টার, ঠিক আছে, স্পিরিট আছে তার মধ্যে। নেক্সট, wistfully, admiringly, the old voice added, it is snug in here upon my word. তো আরও একবার ওল্ড ভয়েসটা বললো যে হ্যাঁ হ্যাঁ এখানটা খুব কমফোর্টেবল, আমি তো বলছি, হ্যাঁ আমার কথাটা তুমি ধরো, মানে এরকম বলছে, জোর দিয়ে বলছে, হ্যাঁ আমার কথাটা আমি ঠিক কথা বলছি, আপন মাই ওয়ার্ড। নেক্সট, এরপর উত্তর দিচ্ছে বস, ইয়েস ইট ইজ কমফোর্টেবল এনাফ, হ্যাঁ হ্যাঁ যথেষ্ট কমফোর্টেবল, agreed the boss, and he flipped the Financial Times with a paper knife. তো ফাইন্যান্সিয়াল টাইমস বলে একটা মানে যাই হোক একটা ডেইলি নিউজ পেপার রয়েছে, যাই হোক, তো সেটাকে সে একটা পেপার নাইফ দিয়ে ফ্লিপ করছে, তার উপর ট্যাপ ট্যাপ করছে। তো অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট হি ওয়াজ প্রাউড অফ হিজ রুম। এই দেখো এই ওয়ার্ডগুলো খুব খেয়াল করবে, এগুলো আমরা যখন লাস্টে গিয়ে কানেক্ট করব এই বসের ক্যারেক্টারিস্টিক্স, তখন বুঝতে পারবো
এই যে একটু আগে ডিফারেন্সটা করলাম, তো কেন বসের ব্রেকডাউন হয়নি, নার্ভাস ব্রেকডাউন, অথচ এই একদম উডিলি একদম দুর্বল হয়ে গেছে। তো সেটা আমরা উডি ফিল্ড একদম দুর্বল হয়ে গেছে, সেটা আমরা জানতে পারবো। তার একটা কারণ এই প্রাইড। আর এই যে রুমের কমফর্টগুলো দেখতে পাচ্ছ, ইন এ ওয়ে এইগুলো হচ্ছে তার মেটেরিয়ালিস্টিক যে ডিজায়ার, যে মেটেরিয়ালিস্টিক যে ফুলফিলমেন্টের জন্য ডিজায়ার, সেইটা তার একটা মেটেরিয়ালিস্টিক নেচারটাকে দেখাচ্ছে। যে একটা মেগালোম্যানিয়াক ক্যারেক্টার, মেগালোম্যানিয়াক মিনস লাভ ফর পাওয়ার, যে পাওয়ার মঙ্গার বলে না, তো সেরকম এই লোকটা। নেক্সট দেখো, হি লাইক টু, ওকে দেখো এরপর এখন দেখো প্রাউড, এই কথাগুলো পেলাম আমরা। দেখো হি লাইক টু হ্যাভ ইট অ্যাডমায়ার্ড, এবং সে কি চায় যে সবাই তার এই যে প্রতিপত্তি, এই যে প্রাচুর্য, অ্যাবান্ডেন্স, সেটাকে অ্যাডমায়ার করুক, প্রেজ করুক, মানে একটা গর্ব, একটা প্রাইড, মানে বুঝতে পারছো কনসিডার ক্যারেক্টারটা। নেক্সট, স্পেশালি বাই দ্য ওল্ড উডি ফিল্ড, বিশেষ করে এই ওল্ড উডি ফিল্ড, তাই না, কারণ সে নিজেও দুর্বল, ঠিক আছে, তার কথাতে এই কন্ট্রাস্টটা বেশি ফুটে ওঠে, তাই না। একজন বড় লোক, একজন মানে একজন রিচের বাড়িতে গিয়ে প্রশংসা কম করবে, কিন্তু একজন পুয়ার বা একটু গরিব বা একটু লো স্ট্যাটাসের মানুষ যখন একটা রিচ পিপলকে প্রেজ করবে, সেটা রিচ পিপল বেশি প্রাউড ফিল করবে, তাই না। নেক্সট, ইট গেভ হিম এ ফিলিং অফ ডিপ সলিড স্যাটিসফ্যাকশন। এই উডি ফিল্ডের মধ্যে একটা সমস্যার কারণ হলো কি, তার মধ্যে স্যাটিসফ্যাকশন নেই, তাই না। সে তার ছেলেকে হারিয়েছে, সেই দুঃখ সে ভুলতে পারেনি, ঠিক আছে, কিন্তু এই লোকটার মধ্যে এও ছেলেকে হারিয়েছে, কিন্তু এর মধ্যে কিন্তু একটা ডিপ সলিড স্যাটিসফ্যাকশন পেয়েই যাচ্ছে, তাহলে তার ছেলের জন্য দুঃখ তো অলরেডি কমে যাবে। যাই হোক, এই পয়েন্টটা আমরা পরে কানেক্ট করবো, এগুলো মনে রাখি কিন্তু। planted there in the midst of it, in full view of that old, frail, আরো দেখো frail মানে দুর্বল, একটা দুর্বল ওল্ড ফিগার ইন দ্য মাফলার, মাফলার টাফলার মুড়ি দিয়ে আছে একটা দুর্বল, একটা বুড়ো একটা লোক, হ্যাঁ, ঠান্ডা লেগে যাবে বলে কানে মাফলার বেঁধে আছে। তো যখন কি প্ল্যান্টেড দেওয়া, যখন এই উডি ফিল্ড এই মাঝখানে বসে এই পুরো ঘরটার প্রশংসা করে একটা দুর্বল বৃদ্ধ লোক, তখন তার খুব ভালো লাগে। নেক্সট তাও কি বলছে, I have had done it up lately, he explained as he, বলছে তো আমি এটা এই রিসেন্টলি কমপ্লিট করেছি, তাই না, I have পারফেক্ট টেন্স করেছি, হ্যাঁ, রিসেন্টলি, লেটলি মিনস রিসেন্টলি, ওকে, এটা মনে রাখবে, লেট আর লেটলি কিন্তু এক নয়, তাই না, লেটলি মানে রিসেন্টলি, হ্যাঁ, আর লেট করে আসা, ঠিক আছে, আই বিকাম লেট, তার মানে আমি ডিলে করে এসেছি আর কি, দেরি করে এসেছি। হি এক্সপ্লেন্ড, যাই হোক সে ব্যাখ্যা করছে, বোঝাচ্ছে। He explained for the past how many weeks, new carpet, and he pointed to the bright red carpet. এই পয়েন্টগুলো তোমরা একটু খেয়াল করো, একটা নতুন কার্পেট, নিউ, তাই না, আর ব্রাইট রেড, এই রেড কালারটা কি সিম্বলাইজ করে, আমরা যে জায়গায় দেখেছি কালার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সিম্বল, কালার হচ্ছে লাইফকে সিম্বলাইজ করে, স্ট্রেংথ, ভিগরাসনেস, তাই না, তো আনন্দ, একটা ইউথফুল একটা অ্যাসপেক্ট, পার্সপেক্টিভ, ঠিক আছে, তার বডিলি সে বুড়ো হয়ে গেছে, কিন্তু তার যে স্পিরিচুয়ালি বা মেন্টালি বা সাইকোলজিক্যালি হি ইজ স্টিল ইয়াং। তো ব্রাইট রেড, এই জন্য ব্রাইট রেড কার্পেট উইথ এ প্যাটার্ন অফ লার্জ হোয়াইট রিংস, একটা রেড কার্পেট, তার মধ্যে এরকম সাদা সাদা রঙের রিং দিয়ে একটা ডিজাইন করা আছে। এটা কি সাজেস্ট করছে, কন্ট্রাস্ট সাজেস্ট করছে, একটা পুরো একটা হালকা কালার, একটা পুরো ব্রাইট উজ্জ্বল কালারের মধ্যে কন্ট্রাস্ট খুব ভালো হয়, খুব ভালো একটা মানে ফুটে উঠবে ব্যাপারটা, তাই না। তো এটাই সাজেস্ট করছে, তার আমাদের বসের চয়েসটা
অ্যাট দ্য সেম টাইম যে বসের যে সাইকোলজিক্যাল যে স্টেট সেটা। ওকে, নেক্সট, নিউ ফার্নিচার, নিউ কার্পেট, নিউ ফার্নিচার, অ্যান্ড হি নডেড টুয়ার্ডস দ্য ম্যাসিভ বুক কেস, একটা নতুন বুক কেস কিনেছে, বইয়ের একটা নতুন শেলফ, তাই না, কিনেছে। অ্যান্ড দ্য টেবিল উইথ লেগস, একটা টেবিল কিনেছে যে টেবিলের লেগগুলো টুইস্টেড ট্রোটলের মতো, তাই না, মানে একটু ডিজাইনার একটু লেগ আর কি, সিম্পল নয়। নেক্সট, ইলেকট্রিক হিটিং, তাহলে এখানে তোমরা মনে রাখবে কী কী ব্যাপারগুলো নতুন, একটা নিউ কার্পেট, নিউ ফার্নিচার, ইলেকট্রিক হিটিং, তাই না, এছাড়া একটা ম্যাসিভ বুককেস, একটা ম্যাসিভ বুককেস আর একটা টেবিল। ওকে, মোটামুটি পড়ে রাখবে, কারণ এগুলো অপশানে দিতে পারে যে কোনটা ছিল না, যাই হোক কোনটা নতুন ছিল না। হি ওয়েভড অলমোস্ট এক্সাল্ট্যান্টলি টুয়ার্ডস দ্য ইউনো 5 ট্রান্সপারেন্ট পিয়ারলি সসেজেস, তো সে একটু ওয়েভ করলো, একটু মানে ঘুরে দাঁড়ালো এরকম আর কি, ঘুরে তাকালো, অলমোস্ট এক্সাল্ট্যান্টলি, এক্সাল্ট কথাটার মধ্যে একটা আনন্দের ব্যাপার আছে, একটা উৎফুল্লতার ব্যাপার আছে, উচ্ছ্বাস, টুয়ার্ডস দ্য 5 ট্রান্সপারেন্ট পিওরলি সসেজ মানে তোমরা টম অ্যান্ড জেরি কার্টুনে যদি দেখে থাকো, তো এরকম একটা লম্বার মতো একটা খাবার, হ্যাঁ, নিয়ে টানাটানি করতে পারে, তো এইটা হচ্ছে সসেজ। তো এর মধ্যে খাবার ভরা থাকে, ঠিক আছে, যাই হোক মাংস তৈরি, তো এরকম ট্রান্সপারেন্ট একটা সসেজ গ্লোয়িং সো সফটলি ইন দ্য টিল্টেড কপার প্যান, একটা কপার প্যানে, তো সেটা রাখা রয়েছে 5টা সসেজ, মানে বুঝতে পারছো যে তার সব দিক থেকে তার প্রাচুর্যটা, কোনো কিছুর অভাব নেই তার, মানে হি ইজ ভেরি মাচ হ্যাপি নাও। But he did not draw old Woodfield's attention to the photograph. সব কিছুর দিকে সে নজর দেখালো, এই দেখো ওই দেখো, কিন্তু একটা ওল্ড ফটোগ্রাফ তার টেবিলে, ঠিক আছে, রয়েছে, অফ এ গ্রেভ লুকিং বয় ইন ইউনিফর্ম। এই ইউনিফর্মটা কিসের ইউনিফর্ম না, সোলজারের ইউনিফর্ম। হয়তো যাওয়ার আগে সে একটা ইউনিফর্ম পরে একটা ছবি তুলেছিল এবং সেই ছবিটাই রাখা আছে, কিন্তু ছবিটা চেঞ্জ করেন যে ছেলের একটা ভালো ছবি লাগায় না। স্ট্যান্ডিং ইন ওয়ান অফ দ্য স্পেকট্রাল ফটোগ্রাফার্স, স্পেকট্রাল কথাটার অ্যাকচুয়ালি মিনিং হলো কি ঘোস্টলি বা অফার লাইক ঘোস্ট, ঠিক আছে, বা ঘোস্টের মতো পুরনো ওল্ড এরকম আর কি, ভুতুর একটা ব্যাপার স্যাপার, পুরনো হয়ে গেছে আর কি, ঠিক আছে। স্পেকট্রাল ফটোগ্রাফার্স পার্ক উইথ ফটোগ্রাফার্স স্টর্ম ক্লাউডস বিহাইন্ড হিম, তো এই ব্যাপারটা কি বোঝো, যদি আমরা ছবি তুলতে যাই স্টুডিওতে দেখবো এরকম, হ্যাঁ, ফুল পাতা, হ্যাঁ, পাহাড় নদী ঝর্ণা, এরকম একটা বিশাল সিনারি পেছনে ছবির মতো চিরানো থাকে, এবং সেখানে গিয়ে আমরা বসে ছবি তুলি। তো সেই রকমই এই ফটোগ্রাফারটার পেছনে ব্যাকগ্রাউন্ডটা কিসের ব্যাকগ্রাউন্ড ছিল, একটা স্টর্ম ক্লাউড, হ্যাঁ, একটা পার্কস উইথ আচ্ছা, এইটাকেই ফটোগ্রাফারের পার্ক বলাচ্ছে, মানে সত্যি পার্ক নয়, একটা নকল পার্ক, ফটোগ্রাফার্সের পার্ক। তো সেই পার্কে কি দৃশ্য ছিল না, একটা স্টর্ম ক্লাউড, একটা ঝড়ে মেঘ, একটা কালো মেঘের ছবি দেওয়া ছিল। এটাও সিম্বলিক্যাল একটা সিগনিফিকেন্স রয়েছে। যাই হোক, বোঝাতে পারলাম ব্যাপারটা কি, তার মানে কি যে ছেলেটার ছবি, ইউনিফর্মের রং খাকি, ইন এ ওয়ে ব্রাউন বা এরকম টাইপেরই হয় জেনারেলি, ওই কালারটা কোনো লাইফ মানে ভিগর, যে লাইভলি ভিগর সেটাকে সাজেস্ট করে না। সেকেন্ডলি, এখানে আরও স্টর্ম, তার ব্যাকগ্রাউন্ডে ছবির যে ব্যাকগ্রাউন্ডটা সেটাও একটা স্টর্ম ক্লাউড, তাই না, তার মানে কি একটা ফেট, একটা ব্ল্যাক ফেট, অলরেডি সে যখন ইউনিফর্ম পরেছিল, হ্যাঁ, হি ইজ অলরেডি ডেস্টাইন্ড, হ্যাঁ, টু ডেথ, মানে হি হ্যাজ নো আদার অপশন দ্যান দ্যাট, তো সে তো মারা যাবেই, তাই না। তো সেই জন্য আওয়েন বলেছে ওয়ার্ড পাসিং ওয়েল ফর দোজ ফর দ্য ডুমড ইউথ পারহ্যাপস, মানে তারা তো ডুমড, যে যুদ্ধ করতে যাচ্ছে মানেই তো মারা যাবে তারা, তাই না, কারণ তারা ইনএক্সপিরিয়েন্স, মাত্র 16, 17, 18 বছর, 20 বছর বয়স, হ্যাঁ, তাদের কোনো মানে যে একটা মিলিটারি ট্রেনিংয়ের প্রয়োজন হয় সেটাও নেই, কিচ্ছু নেই তাদেরকে শুধুমাত্র পাঠিয়ে দেওয়া হয়েছে যুদ্ধে। তো সেইটা এখানে সিম্বলিক্যালি এখানে খুব ভালোভাবে দেখানো হয়েছে, তাই না।
যাই হোক, ইট ওয়াজ নট নিউ, ইট হ্যাড বিন দেয়ার ফর ওভার 6 years। মানে 6 বছর আগে আমাদের যুদ্ধ করতে গিয়েছিল ছেলেটা এবং সে মারা যায়। বোঝাতে পারলাম এই পোর্শনটা? মানে এখানে একটা ইগনোরেন্স, মানে সে, আমি বলছি না যে অ্যাজ এ বিরিভড ফাদার, ঠিক আছে, তার অবশ্যই হি মে হ্যাভ ফিল্ড সরি for his son, just like Woodfield, but he somehow overcome that। Woodfield কি হয়েছে যে সময়ের সাথে সেই ঘাটা তার ভরেনি, মানে সেই আর সেই পুরনো স্ট্রেংথ ফিরে পায়নি, কিন্তু বস হ্যাজ ওভারকামড। কারণ বসের সিচুয়েশন আলাদা, বস হয়তো আরও মেন্টালি স্ট্রং, এছাড়া বসের যে পাওয়ার, অ্যাক্টিভিটি, একটা মানে ইনফ্লুয়েন্সিয়াল যে পজিশনে রয়েছে, সেই পাওয়ার, সেইটা তাকে অনেকটা গ্র্যাটিফাই করে, অনেক স্যাটিসফাই করে, এবং সেইটার জন্য সে অনেকটা তার ছেলের ব্যাপারটা ভুলে গেছে, দুঃখটা, তাই না? ধীরে ধীরে দেখবো আমরা ব্যাপারটা, একটা অদ্ভুত একটা ব্যাপারে পৌঁছাবে, সাইকোলজিক্যাল একটা জটিলতা। যাই হোক, দেয়ার ওয়াজ সামথিং আই ওয়ান্টেড টু টেল ইউ। তো আমার কিছু বলার ছিল তোমাকে, সেই ওল্ড উডিফিল্ড বললো, হ্যাঁ আমার তোমাকে কিছু বলা ছিল জানো তো, কিন্তু আমার কিছু মনে পড়ছে না। তার আইজ গ্রিউ ড্রিম, আমার যখন মনে পড়ে না, চোখ ছোট ছোট করে, মাথা চুলকে, হ্যাঁ, দাঁত কামড়ে, তাই সরি ঠোঁট কামড়ে, এরকম অনেকভাবে আমরা মনে করার চেষ্টা করি, তাই না? তো সেরকম তার আইজ গ্রিউ ডিম, আরও দেখো ডিম, কীরকম ওয়ার্ডগুলো সিলেক্টিভ ওয়ার্ড ইউজ করছেন আমাদের রাইটার। ডিম, রিমেম্বারিং, সে মনে করছে, এবং ডিম, তার চোখগুলো ডিম হয়ে, মানে এর মধ্যে কোথাও কোনো মানে মানে সব অ্যাসপেক্টে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে একটা ওল্ড গ্রিম, একটা উইক, একটা লাইফলেসনেস, একটা ব্যাপার আমরা পাচ্ছি। নেক্সট, নাও হোয়াট ওয়াজ ইট? আচ্ছা কী ছিল? আই হ্যাড ইট ইন মাই মাইন্ড ওয়েন আই স্টার্টেড আউট দিস মর্নিং। যখন আমি সকালে বেরিয়েছিলাম তখন তো আমার মনে ছিল, তাই ভুল মনে পড়ছে না কেন, এরকম। হিজ হ্যান্ডস বিগ্যান টু ট্রেম্বল, যখনই সে একটু মাথায় প্রেশার দিচ্ছে, মানে সেই প্রেশার আর সে নিতে পারছে না। মানে মানুষের একটা সময়ের পর মানুষ আর মেন্টাল প্রেশার নিতে পারে না, সে পরিস্থিতির জন্য হোক, বয়সের জন্যই হোক। হিজ হ্যান্ডস বিগ্যান টু ট্রেম্বল, তার হাতগুলো কাঁপতে শুরু করলো, মানে অতিরিক্ত টেনশনে এরকম। অ্যান্ড প্যাচেস দ্য রেড শোড অ্যাবাভ হিজ বিয়ার্ড, তার যে বিয়ার্ড, দাড়ির ওপরে যে গালটা দেখা যাচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি লাল লাল প্যাচ মানে কি বলবো, এক একটা পোর্শন পার্ট, লাল লাল অংশ দেখা গেল, ধাব্বা আর কি, মানে কি বলবো, ও যাই হোক, প্যাচেস। ওকে, তো এখানে আমরা একটা দেখতে পেলাম যে রেড প্যাচেস, এই মুহূর্তে একটা দেখতে পেলাম, যখন সে মেন্টালি ভাবছে তখন তার মধ্যে একটা যে ব্লাডের যে ফ্লো সেটা বাড়ছে প্রেশারে, তো সেই ব্লাডের ফ্লোটা আমরা তার শরীরে দেখতে পেলাম, তার ফ্যাকাশে মুখটা একটু একটু করে লাল হয়ে উঠল, মানে একটু একটু লাইভলিনেস আমরা এই মুহূর্তে দেখতে পেলাম। যাই হোক, যেটাও শর্ট টেম্পার, মানে কি বলবো, টেম্পোরারি বা এফেমেরাল এভানেসেন্ট, ওকে, দ্যাট উইল নট লাস্ট ফর লং টাইম। নাও poor old chap, he is on his last beans, thought the boss। বলছে এই পুর ওল্ড চ্যাপ বলতে এটা কাকে বোঝাচ্ছে বলো তো? উডিফিল্ডকে। আমাদের বস মনে মনে ভাবছে যে হো বেচারা ওল্ড চ্যাপ, বৃদ্ধ লোকটা বেচারা, হি ইজ অন হিজ লাস্ট পিন্স মানে একদম শেষ সময়ে, তাই না? অ্যান্ড ফিলিং কাইন্ডলি, এর মধ্যে দেখো কাইন্ডনেস রয়েছে, একটু পরে আমরা তার যে ক্রুয়েলিটি সেটাও দেখতে পাবো, কিন্তু এইগুলো নোট করবে। সেই জন্য বললাম যে একটা অদ্ভুত কমপ্লেক্স একটা ব্যাপার চলে আসবে। এই বস যে কে আইডেন্টিফাই করা অনেক ডাইমেনশন, অনেক অ্যাসপেক্টে আমরা একে ইন্টারপ্রেট করতে পারবো, এগুলো মনে রাখবে। ফিলিং কাইন্ডলি, একটা ছোট শিশুর মতো, নিজের ছেলের মতো এইরকমভাবে দেখছে তাকে, বুড়ো মানে উডিফিল্ডকে। He winked at the old man and said jokingly, তার দিকে একটু আর কি মজার ছলে একটু উইঙ্ক করলো, চোখটা মিটমিট করলো, তাই না? I tell you what I have got, জানো তো আমার কাছে কি আছে? I have got a little drop of something here that will do you good before you go out in the cold again.
দেখো এই পোর্শনটা আরও আমি একটু একটা পয়েন্ট আমি বলে রাখি, যে এই যে রুমটা, বসের রুমটা, সেটা কিন্তু খুব কমফোর্টেবল, ব্রাইট, লাইভলি, নিউলি ডেকোরেটেড, ঠিক আছে, একদম ডেকোরেটেড, নতুন নতুন জিনিস আছে। আর কি একটা হিট, একটা ইলেকট্রিক হিটার রয়েছে, তাই না, যেখানে একটা ওয়ার্ম, একটা আর্টিফিশিয়ালি ওয়ার্ম দিচ্ছে। সো এই যে একটা ওয়ার্ম, একটা কমফোর্টেবল সিচুয়েশন অফ দিস রুম, এটা টোটালি কন্ট্রাস্ট টু দ্যাট অফ দ্য আউটার ওয়ার্ল্ড। বাইরের ওয়ার্ল্ড কি কোল্ড, সরি, বাইরের ওয়ার্ল্ড কিন্তু কোল্ড। তো এই বস এই অফিসে থাকে বেশিরভাগ সময়, সেই জন্য ওই অফিসের বাইরের যে কোল্ড ওয়েদারটা, সেটা সে ফিল করতে পারে না, সেটা সে অনুভবেই করতে পারে না, যেটা ওডি ফিল কিন্তু করে। তার বাড়িতে এত স্বাচ্ছন্দ্য হয়তো নেই, ঠিক আছে, অফিসের মতো এত স্বাচ্ছন্দ্য আছে বলে তো আমাদের মনে হয় না। যাই হোক, তো সে এই কোল্ডনেসটার সাথে মানে টেস্ট পায়, উডি ফিল্ড এই কোল্ডনেসের জন্যই হয়তো সে ব্রেকডাউন হয়ে গেছে, তার নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছে। কিন্তু এই বসের যে একটা মেগালোম্যানিয়াক, একটা পাওয়ার মঙ্গারের মতো, মানে বসের কাজের অভাব নেই, বস ইজ ভেরি অ্যাক্টিভ, তার অ্যাকশন রয়েছে, প্রচুর কাজ রয়েছে, দায়িত্ব রয়েছে, পাওয়ার রয়েছে, সম্মান, প্রাইড, এরকম সব অনেক কিছু রয়েছে তার মধ্যে। হ্যাঁ, খাবার দাবার ভালো, থাকার আরামদায়ক রুম, এই একটা ওয়ার্ম রুম, সেই জন্য সেই কোল্ডনেসের টাচটা না সে তাকে ভাঙতে পারেনি, মানে সে স্যাটিসফাইড, সে ফিজিক্যালি এবং বলা যেতে পারে স্পিরিচুয়ালি স্যাটিসফাইড। কিন্তু উডি ফিল্ডের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম নয়, উডি ফিল্ডের স্পিরিচুয়ালি সে একদম ব্রেকডাউন হয়ে গেছে তার, ওকে, একদম সে ভেঙে পড়েছে। এইটা একটা কন্ট্রাস্ট। এই যাই হোক, আমার মনে হলো এই ব্যাপারটা বললাম তোমাদেরকে, তোমরা ভেবে দেখলে বুঝতে পারবে ব্যাপারটা। সো আই হ্যাভ গট এ লিটল ড্রপ অফ সামথিং। জানো তো আমি কি পেয়েছি, আমার কাছে কি আছে? তো তুমি বাইরে যাওয়ার আগে একবার এইটা একটু খেয়ে দেখো। কি খেয়ে দেখো না, একটা ড্রিঙ্ক। সো ইটস বিউটিফুল স্টাফ, এটা একটা খুব ভালো স্টাফ, তাই না, একদম খারাপ নয়, তাই না। অ্যান্ড ইট উড নট হার্ট এ চাইল্ড, একদম হার্ট করবে না। হ্যাঁ, একটা বাচ্চা খেলেও তার কোনো ক্ষতি হবে না এই ড্রিঙ্কটা, বা একটা হার্ড ড্রিঙ্ক, মদে আর কি, ওয়াইন। সো হুইস্কি আমরা দেখবো। সো হি টুক এ কি অফ হিজ ওয়াচ চেন। তো ওয়াচ চেন বলতে ধরে রাখো যে এমন একটা জায়গা যেখানে চেনের সাথে সব চাবিগুলো একসাথে রাখা রয়েছে এবং চেনের মতো করে ঝুলছে। আনলকড এ কাবার্ড বিলো হিজ ডেস্ক, তার বিলো ডেস্কের তলায় একটা ছোট্ট মতো কাবার্ড ছিল, যেরকম ড্রেসিং টেবিলের তলায় একটু ছোট্ট মতো দরজার মতো খুলে যায় না, তো সেরকম আর কি। তো সেরকম ডেস্কের তলার থেকে, কাবার্ড থেকে খুলে চাবি দিয়ে কি করলো, একটা বোতল বের করলো, এই ডার্ক স্কোয়াড বোতল, একটা ছোট্ট, দামি মদের বোতলগুলো একটু অদ্ভুত অদ্ভুত রকমের হয়, তাই না। যাই হোক, আমরা তো সিনেমাতেই দেখেছি। তো একটু স্কোয়াট, একটু বেটে খাটো, হ্যাঁ, একটু ডার্ক বোতলটা, দ্যাট ইজ দ্য মেডিসিন। আরে এটা তো মেডিসিন, সেই ঢি, সে বলল, সরি, মানে বসেই বলছে যে আরে এটা হলো মেডিসিন, খাও খাও, কিচ্ছু হবে না। অ্যান্ড দ্য ম্যান ফ্রম হুম আই গট ইট টোল্ড মি, আর যার কাছ থেকে আমি পেয়েছিলাম না এটা, সে আমার কি বলেছিল জানো, যে এটা কোথার থেকে পাওয়া, অ্যাকচুয়ালি যেটা কি বলছে, স্ট্রিক্ট কিউটি, আচ্ছা, আই গট ইট টোল্ড মি অন দ্য স্ট্রিক্ট কিউটি মানে কি বলবো, যে মানে চুপ থাকতে বলেছে, হাস থাকতে বলেছে, যেন সিক্রেট রাখি। হ্যাঁ, সে আমাকে বলেছে যে কোথা থেকে এসেছি, কিন্তু সেটা আমি যেন কাউকে না জানাই। কি বলেছে, ইট কেম ফ্রম দ্য সেলার্স অ্যাট উইন্ডসোর ক্যাসেল, উইন্ডসোর ক্যাসেলের যে সেলার, সেখান থেকে এসেছে। এরপর উইন্ডসোর ক্যাসেলটা কি, যে আমাদের যে রয়্যাল ফ্যামিলি, তাদের একটা মানে থাকার জায়গা, রেসিডেন্সিয়াল একটা প্যালেস বলা যেতে পারে, ক্যাসেল বলা যেতে পারে, সেটা হলো আমাদের উইন্ডসোর ক্যাসেল। এবং সেখানে সেলারে এদের আভিজাত, বুঝতেই পারছো, হ্যাঁ, অ্যারিস্টোক্রেটিক পিপল, রয়্যাল পিপল, তো তাদের একটা সেলার পুরো রয়েছে। সেলার মানে যেখানে স্টোর করে রাখা হয় কোনো কিছু। তো সেখানে এই ওয়াইন
এই হুইস্কি স্টোর করে রাখা ছিল, সেখান থেকে সে এনে দিয়েছে, বুঝতে পারছো? এবং সেটা জানানো চলবে না, সবাই জেনে গেলে তো মুশকিল, তাই না? সেই জন্য সে লক করে রেখেছে, বুঝতে পারছো? মানে এই বসের পাওয়ারটা মানে একটা রিফ্লেকশন, একটা ঝলকানি আমরা এখানে পাবো। কতটা পাওয়ারফুল বস, বুঝতে পারছো? কতটা কানেকশন তার। মানে রয়্যাল পিপলরা যে ড্রিঙ্কটা খায়, এই আমাদের মিস্টার বসও সেই ড্রিঙ্ক খাচ্ছে। নেক্সট, ওল্ড উডিফিলস মাউথ ফেল ওপেন অ্যাট দ্য সাইড। এই সব শুনে আর দেখে তো তার মুখ একদম ফুলে অবাক। He could not have looked more surprised if the boss has produced a rabbit. এই বোতলটা এমন করে বার করলো যেমন একটা ম্যাজিশিয়ান কি করে। আমরা ম্যাজিশিয়ান ম্যাজিক দেখতে ভালোবাসি কেন? হঠাৎ করে একটা কিছু ঢোকাবে, একটা বল ঢোকালো বা একটা চকলেট ঢোকালো, এবং যখন বের করবে সে কাভারের থেকে বা বক্সের থেকে, তখন সেটা একটা পায়রা বেরোবে, একটা খরগোশ বেরিয়ে আসবে টুপি থেকে। তা সেই রকম বলছে বস বোতলটা বের করে এতটা অবাক হয়েছে, মনে হচ্ছে যে বস বোতল নয়, একটা খরগোশ বের করেছে, বুঝতে পারছো? এত অবাক হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো যে এই উডিফিল্ডের ধারণা নেই যে এটাও সম্ভব, যে হ্যাঁ এই মানে কোথার থেকে পেয়েছে, সেই শুনে দেখে এসে মানে অবাক। ইট ইজ হুইস্কি অ্যান্ড এটা হুইস্কি তো, তাই না? সে পাইপড ফিবলি, আরও দেখো ফিবলি, উইকলি। দ্য বস টার্নড দ্য বোটল অ্যান্ড লাভিংলি শোড হিম দ্য লেভেল। এখানে দেখো লাভিংলি, একে সবসময় একটা পজিটিভ ওয়ার্ড দেওয়া হচ্ছে, তাই না? সে দেখাচ্ছে উৎসুক, তার উৎসাহটা দেখো, সে লাভিংলি, হ্যাঁ খুশি খুশি হয়ে দেখাচ্ছে। হাউ শোড হিম দ্য লেভেল, দেখো দেখো এটা নকল নয়, হ্যাঁ দেখো এটা আসল অরিজিনাল, কিন্তু লেভেলটা দেখাচ্ছে। হুইস্কি ইট ওয়াজ। বলছে ডু ইউ নো, সেড হি, পিয়ারিং আপ অ্যাট বস। আবার সে পিয়ারিং আপ, বারবার সেই চেয়ারে এমনভাবে ঢুকে বসে আসছে, যখন কথা বলার হচ্ছে তখন সে একটু উঠে একটু টেবিলের ওপর দিয়ে তাকে দেখতে হচ্ছে, বুঝতে পারছো? মানে একদম কুকড়ে গেছে তার শরীরটা, এরকম আমরা বলতে পারি। নেক্সট, তো আরেকবার পিয়ার আপ করা, হ্যাঁ সে দেখলো কি মেরে, বসার দিকে তাকিয়ে বলল ওয়ান্ডারিংলি, অবাক হয়ে বলল কি, দে ওন্ট লেট মি টাচ ইট অ্যাট হোম। তারা আমাকে বাড়িতে এটা খেতে, মানে খাওয়া তো দূরের কথা, আমাকে ছুতেও দেবে না। তারা বলতে কারা? তার ওয়াইফ, তার ডটার। অ্যান্ড হি লুকড অ্যাজ দো হি ওয়াজ গোয়িং টু ক্রাই। একটু আগে বললাম না যে লিটিল চ্যাপ, হ্যাঁ বেবি, তার মানে কি? আর এখানে কি বলছে, যেমন সে এই কথাটা বলতে বলতে এমন মনে হলো সে যেন কেঁদেই ফেলবে। মানে বুঝতে পারছো যে হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ। তার নিজের যে ইমোশন, নিজের এক্সপ্রেশন, নিজের যে কথাবার্তা, চিন্তা ভাবনা, তার উপর উডিফিল্ডারের কোনো কন্ট্রোল নেই। সে তার ওয়াইফরা তার ভালোর জন্যই বলে, তাই না? কিন্তু মানে সে একদম বাচ্চা না, আমার চাই আমার চাই, হ্যাঁ আমার কেন দেয় না, তো এরকম করে আর কি। নেক্সট, দ্যাট ইজ হোয়ার উই নো এ বিট মোর দ্যান দ্য লেডিস। এখানে দুটো পয়েন্ট আছে, বলছি। প্রথমে দেখো নর্মালি যেটা কি বলছে, হ্যাঁ হ্যাঁ তো এই তো একটা ব্যাপার যেখানে লেডিসরা আমাদের থেকে একটুও বোঝে না। উই নো ইট এ বিট মোর দ্যান দ্য লেডিস। হ্যাঁ লেডিরা হতে পারে ইকুয়াল, কিন্তু এই যে ওয়াইন খাওয়ার ব্যাপারে, মদ খাওয়ার ব্যাপারটা কি, এটা কিন্তু লেডিসরা আমাদের মতো বোঝে না। এক্ষেত্রে আমরা ওদের থেকে এ বিট একটু বেশি নলেজিয়াস, ঠিক আছে? ক্রাইড দ্য বস। এবার এইটা একটা ব্যাপার গেল। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট যেটা আমরা বলবো, যে উডিফিল্ডের ক্ষেত্রে মেনশন করা আছে যে ডটার রয়েছে, তার ওয়াইফ রয়েছে, কিন্তু এই বসের কিন্তু শুধুমাত্র একটি ছেলের কথাই বলা আছে। বসের লাইফে নিশ্চয়ই তার ওয়াইফ ছিল। উই উইল ফাইন্ড নো রেফারেন্স অফ অ্যাকচুয়ালি হিয়ার। সে বেঁচে আছে না মারা গেছে, কোথায় কি কেমন, তার নিয়ে কোনো রেফারেন্স পাবো না। বসের যে যে লাইফ, দ্য ফ্যামিলি লাইফ, তার পরিবার, তার যে পার্সোনাল লাইফ, সেখানের কোনো টাচ আমরা এই গল্পে কোথাও পাবো না, ঠিক আছে? তার সনের কথা পাবো, তার সনের কথা তখন পাবো যখন তার সন তার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য অফিসে আসবে। সে অফিস থেকে বাড়ি যাওয়ার জার্নি, আর জার্নি থেকে অফিসের কথা পাবো।
কিন্তু সেই বাড়ির কথা আমরা পাবো না কিন্তু। ওকে, এখানে একটা মেবি যে একটা বসের যে একটা স্ট্রং ম্যাসকুলাইন একটা অথরিটেটিভ ক্যারেক্টার, মেবি সেটা রিফ্লেক্ট করছে। বসের কথায় আমরা তার ওয়াইফের কথা পাবো না, কিন্তু উডিফিল্ডের কথায় আমরা তার ওয়াইফের কথা পাবো, তার ডটারের কথা পাবো। ওকে, যাই হোক, নেক্সট শুফিং। ওকে, আচ্ছা, cried the boss, swooping across for 2 tumblers and stood on the table with the water bottle. তো টেবিলেই 2 টাম্বলার্স, টাম্বলার্স বলতে গ্লাস এরকম টাইপেরই ধরে নাও পাত্র রাখা ছিল। তো সুইপিং, সে একটু করে গেল, ঝাট করে সুইপ করা, জানো তো সুইপ মানে একটা স্পিডি একটা মুভমেন্ট আর কি। হ্যাঁ, একদম ছপ করে গিয়ে নিয়ে এলো টাম্বলারগুলো, একটা স্পিডি একটা মুভমেন্টের। তো মানে এখানে আমাদের বসের অ্যাক্টিভিটি ফিজিক্যালি কতটা অ্যাক্টিভ সেটা দেখাচ্ছে। আরেকটা ব্যাপার, ফিজিক্যালি মানুষ তখন অ্যাক্টিভ থাকে জানো তো, যখন মানুষ যে মেন্টালি হ্যাপি থাকে, স্যাটিসফাইড থাকে। হ্যাঁ, নইলে ডিপ্রেস মানুষরা একটু মোটা হয়ে যায় কখনো কখনো। তার কারণটা কি? এই ইনঅ্যাক্টিভিটি, একটা মানে ভেতর থেকে ইন্সপিরেশনের অভাব চলে আসে, এবং যত মানুষ নিজেকে অকেজো করে তত আরও বেশি অকেজো হয়ে যায়। যাই হোক, আচ্ছা, 2 নিয়ে এলো টেবিল থেকে, যাই হোক, আর কি না একটা ওয়াটার বটলও নিয়ে এলো। অ্যান্ড পোরিং এ জেনারাস ফিঙ্গার ইন্টু ইচ, একটু গ্লাসে ডুবিয়ে দেখলো। জেনারাস ফিঙ্গার, প্রত্যেকটা ওয়ার্ড দেখো তোমরা, ওয়ার্ডে ওয়ার্ডে ডেপথ রিচ একটা ওয়ার্ড, একটা জেনারাস ফিঙ্গার, এই আরও পজিটিভ একটা ওয়ার্ড অ্যাপ্লাই করো ডিসক্রাইব করার জন্য, যেন কোনো দুঃখের টাচ আমরা পাচ্ছি বসের মধ্যে না। দেখো, একটু ডুবিয়ে দেখলো মানে গ্লাসে ঢাললো, তারপর একটু জেনারাস ফিঙ্গার, একটু আঙুল ডুবিয়ে দেখলো। ড্রিঙ্ক ইট ডাউন, হ্যাঁ খেয়ে নাও, খাওয়া চলবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ইট উইল ডু ইট গুড, ইট উইল ডু ইউ গুড, অ্যান্ড ডোন্ট পুট অ্যাওয়ে এনি ওয়াটার উইথ ইট। এর সাথে কিন্তু জল টল মিশিও না, ইটস স্যাক্রিলেজিয়াস ট্যাম্প উইথ স্টাফ লাইক দিস। এরকম একটা স্টাফ, এরকম একটা ভালো এত দামি একটা ড্রিঙ্কে জল মিশিয়ে খাওয়া মানে সেটা নষ্ট করা, মানে সেটা পাপ, বুঝতে পারছো? এরপর এটা হলো আমাদের একটা মিনিং। এরপর আমরা আরও ওয়ার্ডে যাব, যে স্যাক্রিলেজ। স্যাক্রিলেজ মানে কোনো কিছু যখন যে একটা কি বলবো, যে পিওর বা স্যাক্রেড ইন টার্মস অফ রিলিজিয়ান, হ্যাঁ, অ্যান্ড হোয়েন দ্যাট ইজ ভায়োলেট, সেটাকে বলে স্যাক্রিলেজ। কোনো স্যাক্রেড বা পিওর পবিত্র কোনো কিছু রিচুয়াল বা কোনো বস্তু কোনো নিয়মকে যখন ভায়োলেট করা হচ্ছে, সেরকম একটা কাজকে বলা হচ্ছে স্যাক্রিলেজিয়াস ওয়ার্ক। হ্যাঁ, সেরকম এইটাকে সে আবার স্যাক্রিলেজিয়াস বলছে, বুঝতে পারছো? তার মানে ইন এ ওয়ে হি ইজ মেকিং ফান অফ রিলিজিয়ান, তাই না? বলতে পারি আমরা, একটা মনে হচ্ছে না তোমার কোথাও? তো নইলে এরকম টার্ম জেনারেলি একজন স্পিরিচুয়াল পার্সন খুব সহজে বলতে পারবে না, তাই না? উডিফিল্ডও বলতে পারবে না। তোমরা দেখো, এরকম একটা স্ট্রং মানুষ এরকম একটা কথা বলতে পারে, যার মধ্যে মানে কোনো গ্রিফের কোনো স্যাড মানে মানে টাচ নেই, টাচ তো দূরের কথা। যাই হোক, নেক্সট দেখো, টেম্পার, আচ্ছা জাস্ট হি টসড অফ হিজ, টস অফ করা সে বলে না, ফর ইউর হেলথ, বেটার হেলথ, হ্যাঁ, যাই হোক তোমার ভালো শরীরের জন্য, এরকম বলে না, টস করে, তো সেরকম বলে তারা যাই হোক খেলো। খেয়ে পরে কি হলো, আচ্ছা টস টফ মানে একদম গিলে ফেললো আর কি, swallowed। আচ্ছা, সে ড্রাঙ্ক করলো, দেন পুলড আউট ইজ হ্যান্ডকারচিপ, পকেট থেকে রুমাল বের করলো এবং মুছলো মুখটা। হেস্টিলি ওয়াইপড, হেস্টিলি, আরও দেখো ওয়ার্ড হেস্টিলি, তার মধ্যে এখানে অ্যাক্টিভ একটা অ্যাক্টিভিটি পাচ্ছ না? ওয়াইপড হিজ মুখটা, চাট করে ছাট করে রুমাল বের করে মুছে নিল। অ্যান্ড অ্যান্ড ককড অ্যান আই, হ্যাঁ, এবং তাকালো অ্যাট দ্য ওল্ড, এক চোখে তাকালো ওল্ড, আরও ওল্ড দেখো, ওল্ড উডিফিল্ডের দিকে তাকালো, তাই না? হু ওয়াজ রোলিং ইন হিজ চ্যাপস, সে একটু মানে ওই আর কি রোল করছিল আর কি, চ্যাপ, তার চেয়ারে বসে বসে সে একটু
দুলছিল, খাচ্ছিল আর কি ধীরে সুস্থে, মানে বুঝতে পারছিল না যে খাবো না কি করবো আর কি, ঠিক আছে, ডিসিশন নিতে পারছিল না যে খাবো তো, বাড়ি ফিরতে হবে। তো রোলিং মানে একটু চিন্তা ভাবনা করছিল, মিউজিং, কন্টেমপ্লেটিং। নেক্সট, দ্য ওল্ড ম্যান swallowed, এরপর খেলো, ঠিক আছে, swallowed, was silent a moment and then said, sorry, and then said faintly, এ দেখো faintly আরো, ইট ইজ নাটি, এটা বেশ বাদাম বাদাম মতো, নাট থেকে এসছে নাটি, তাই না, মেবি এর টেস্ট হয়তো একটু বাদামের মতো, আই ডোন্ট নো, বাট ইট ওয়ার্মড, কিন্তু যখন ও খেলো একটু তাকে মানে ওয়ার্ম করলো, একটু স্ট্রেংথ দিল, মানে একটা ড্রিঙ্কের কাজ কি, যে আমাদের যে ড্রিঙ্ক খেয়ে মানুষ রিল্যাক্স কেন ফিল করে, মদ টদ খেয়ে, কারণ এই নার্ভাস সিস্টেমকে একটু রিল্যাক্স করে দেয়, ঠিক আছে, হ্যাঁ, মানুষ একটু হালকা মনে করে নিজেকে, সব প্রেশার টেনশন একটু কম মনে হয় যাই হোক, তো তো সেই জন্য একটু তাকে ওয়ার্ম মনে হলো, মানে নিজেকে একটু হালকা মনে হলো, বোঝাহীন, হ্যাঁ, একটু লাইভলি, একটু জীবনের প্রাণবন্ততা তার মধ্যে এলো। ইট ক্রেপড ইনটু হিজ চিল ওল্ড ব্রেইন, তার ঠান্ডা হয়ে যাওয়া চিল ওল্ড ব্রেইন, হ্যাঁ, হি রিমেম্বার্ড, এরপর তার মনে পড়লো, একটু আগে মনে করতে চাইছিল চোখ ছোট ছোট করে, তাই না, বাট হি কুড নট recollect what he wanted to tell the boss, যাই হোক, that was it. ওহো, ইস, ওকে, জাস্ট গিভ মি 1 সেকেন্ড। এরপর আমরা পাবো কি, যে কি কথা না, তার মেয়েরা বেলজিয়াম গিয়েছিল, তাই না, এবং বেলজিয়াম গিয়ে এই, আমরা জানি বস আর উডিফিল দুজনেরই ছেলে মারা গেছে, তো সেখানে রেজি, ঠিক আছে, তো রেজি হচ্ছে আমাদের বস মানে উডিফিল্ডের সান, হ্যাঁ, তার যে কবর সেটা দেখে এসছে, এবং তার সাথে সাথে বসের ছেলেরও কবর দেখে এসছে বেলজিয়ামে। একটু আগে বললাম না যে বেলজিয়ামে আমাদের রাইটার আছে, ক্যাথরিন ম্যানসফিল্ডের যে ব্রাদার লেসলি পিকচাম, সেও মানে ওই বেলজিয়ামেই তাকেও কবর দেওয়া হয়েছিল, বা হি ওয়াজ বেরিড দেওয়া। তো ইট, আচ্ছা দেখো, দ্যাট ওয়াজ ইট, তার মনে পড়ে গেছে। হিভিং হিমসেলফ আউট অফ হিজ চেয়ার, এরপর সে একটু নিজেকে একটু চেয়ার থেকে তুলে বার করলো আর কি, হ্যাঁ, আচ্ছা, আই থট ইউ উড লাইক টু নো, আমার তো মনে হয় আপনি জানতে, আপনার ভালো লাগবে। এরপর দেখো, এরপর কিন্তু দেখো বলেছে হি সেড, নট হি পাইপ, এরপর একটু তার মধ্যে প্রাণ ফিরে এসছে, সে একটু চেয়ার থেকে নিজেকে কোনো রকম তুলে, হ্যাঁ, বলছে, দ্য গার্লস ওয়ের, আচ্ছা আপনার শুনে খুব ভালো লাগবে, দেখো বাড়তি কথা বলছে, আমার কত কথা বলবে দেখো, একটু আগে 1 লাইন 2 লাইন কথা বলছিল, এরপর দেখো 3-4 লাইন কথা বলবে। দ্য গার্লস ওয়ের ইন বেলজিয়াম লাস্ট উইকে আমার মেয়েরা, হ্যাঁ, বেলজিয়াম গিয়েছিল, হ্যাভিং এ লুক অ্যাট পুয়ার রেজি, এখানে দেখো তার সান, এই রেজি হলো কি আমাদের উডিফিল্ডের সান, পুয়ার রেজি কারণ কি, মানে মানে আনফর্চুনেট, হ্যাঁ, একটা আনলাকি পার্সন, পুয়ার রেজি's গ্রেভ, সেখানে তার গ্রেভ দেখতে গিয়েছিল, অ্যান্ড দে হ্যাপেন টু কাম অ্যাক্রস ইউর বয়েস, এবং তারা জানেন দক্ষিণে আপনার ছেলের কবরটাও তারা, হ্যাঁ, দেখতে পায়। ওল্ড উডিফিল্ড, এই যখনই, হ্যাঁ, এতক্ষণ দেখো বস কথা বলছে, হ্যাঁ, ছটপট করছে, এরপর বস সাইলেন্ট হয়ে যাবে যখনই তার নিজের ছেলের একটা মেনশন পেলো, তার ছেলের কবর, বুঝতে পারছো, ইউর ভয়েস, আচ্ছা, দে আর কোয়াইট নিয়ার ইচ আদার অ্যান্ড ইট সিমস, তো তারা একে অপরের মানে তাদের কবরগুলো খুব কাছাকাছি রয়েছে, ইট সিমস, হ্যাঁ, মনে হলো, মানে আমার মনে হলো, হ্যাঁ, তাদের কবরগুলো খুব কাছাকাছি রয়েছে, নইলে তো তার মেয়েরা খুঁজে পেত না, যাই হোক। এরপর এখানে আরো ওয়ার্ডে আমরা ফলো করব, এই যে নিয়ার, সত্যি তারা নিয়ার,
ফাইন্যান্সিয়ালি বা ইকোনমিক্যালি এই রেজি এবং বসের ছেলের মধ্যে তো অবশ্যই একটা ডিসপ্যারিটি রয়েছে, একটা ডিফারেন্স তো রয়েছে, কিন্তু তাদের যে ফেট, তাদের যে ডুমড ফেথ, মানে সরি, তাদের যে ডুমড ইউথ, সেই দিক থেকে তারা সিমিলার। তাদের যে লাইফ, যে শর্ট স্প্যান, সেটার থেকে তারা সিমিলার। তারা ইন এ ওয়ে, তারা আলটিমেটলি অ্যাজ এ সোলজার দে জাস্ট বিকাম এ নাম্বার। তারা শুধুমাত্র একটা সংখ্যা বাড়ানোর জন্য গিয়েছিল এবং তারা মারা গেছে, তাই না? তো অ্যাজ এ সোলজার, হ্যাঁ, তাদের মধ্যে কোনো ডিফারেন্স ছিল না, এবং এজ এ ডেড ইউথ তাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। ইন এ ওয়ে তাদের যে সোশ্যাল ডিসপ্যারিটি, সেটা যখন তারা সোলজার হয়েছিল তখন এক হয়ে গেছিল, আর কখন না মৃত্যুতে, মৃত্যুতে, কবরে, তাই না? যাই হোক, নেক্সট। এরপর দেখো উডিফিল পজ, উডিফিল থামলো, and the boss made no reply, কিন্তু বস কোনো উত্তর দিল না। only a quiver, quiver means tremble করা, একটু কেঁপে ওঠা, in his eyelids, তার চোখগুলো একটু কেঁপে উঠলো, হ্যাঁ, মানে চোখগুলো একটু মিটমিট করলো, যাই হোক, পাতাগুলো একটু কেঁপে উঠলো, so that he heard, হ্যাঁ, মনে হলো যে হ্যাঁ সে শুনতে পেয়েছে সব কিছুই, কিন্তু আর তার রিপ্লাই করার ইচ্ছে নেই। নেক্সট, দ্য গার্লস, এরপর তাকে উডিফিল্ড কিন্তু এরপর কথা বলতে চাইছে, দ্য গার্লস ওয়ে ডিলাইটেড, এর দেখো উডিফিল্ডের কথা এরপর আমরা ভালো ভালো শব্দ পাবো। দ্য গার্লস ওয়ে ডিলাইটেড, হ্যাঁ, উইথ দ্য ওয়ে দ্য প্লেস ইজ কেপ্ট, জায়গাটা খুব ভালোভাবে রাখা হয়েছে, জানেন তো, হ্যাঁ, ওদের কবর টবরগুলো। পাইপ দ্য ওল্ড ভয়েস, আবার পাইপ দ্য ওল্ড ভয়েস, ছেলেদের মৃত্যুর কথা বলছে। বিউটিফুলি লুকড আফটার, খুব ভালোভাবে দেখভাল করে রেখেছে। এখানে আমরা কন্ট্রাস্ট পাবো, একটা ডেথ, একটা কবর, সেই কবরের ডিলাইটেড, বিউটিফুলি, যাই হোক, কুড নট বি বেটার ইফ দে ওয়ার অ্যাট হোম, যদি আমাদের বডিগুলো এখানেও আনা হতো না, তবু আমাদেরও কবরগুলো অতটা মেনটেন করে রাখতে পারতাম না। ইউ হ্যাভ নট বিন অ্যাক্রস হ্যাবিট, তো আপনি সেখানে যাননি, নাই না? এখানে একটা কন্ট্রাস্ট আমরা দেখতে পাবো, অদ্ভুত একটা ব্যাপার স্যাপার, তাই না? এই যে যখন তারা বেঁচে ছিল তখন তাদের মানে অ্যাজ এ সোলজার দের লাইফ বা দের লাইফ সো ভ্যালুলেস, মানে ওয়ার্থলেস। তো পাওয়ার মঙ্গার যারা, যাদের ইগোইস্টিক পার্সন, আমরা এই ইগোইস্টিক যে ওয়ার মঙ্গার, তাদের একটা ছবি আমরা এই বসের মধ্যেও পাবো, কিন্তু আবার বসের মধ্যে একটা বিরিফড ফাদারেরও ছবি পাবো, ঠিক আছে? তো তাদের বেঁচে থাকতে থাকতে তাদেরকে ভালো রাখতে পারেনি, তাদের ডেড বডি কবরগুলোকে ফুলে সাজিয়ে রেখেছে। মানে কি লাভ, একটা যে লাস্ট রাইড টুগেদারও এরকম একটা লাইন আছে, যে সোলজার্সরা দেশের জন্য প্রাণ দিচ্ছে, অ্যান্ড হোয়াট দে কি গেট, ঠিক আছে, একটা ফ্ল্যাগ, একটা বেরিয়া, তার বেশি আর কি পাবে, তাই না? সত্যি মানে তাদের কোনো ভ্যালুই দেওয়া হচ্ছে না, এটা মনে হয়। আর আমি সতর্ক করছি, এইটার সাথে কিন্তু তোমরা আজকের সৈন্যদের তুলনা করো না, আমাদের ইন্ডিয়ার সৈন্যদের তুলনা করো না, কারণ তখনকার যুদ্ধের যে উদ্দেশ্যটা ছিল, দ্যাট ওয়াজ মিয়ার ইউনো এন কম্পিটিশন ছিল, ঠিক আছে, হু উইল কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? কিন্তু এখন যে আমাদের আছে, দ্যাট ইজ মানে উই আর ইন লাইফ ইন ডেথ সিচুয়েশন। এই বর্ডারগুলো সুরক্ষা করা কতটা ইম্পর্টেন্ট জানো? নিজের ঘরে যদি বাইরের লোক ঢুকে যায়, কতটা হার্মফুল, একটা চোর ডাকাত ঢুকে গেলে কত ক্ষতি, বুঝতে পারছো? মানে ততষ্ট হয়ে থাকবো, সেরকম এই হোমটা, ভারতবর্ষ আমাদের একটা বাড়ি, সেই বাড়িতে কেউ নজর চোখ তুলে দেখুক, সেটাও আমাদের সহ্য করা উচিত নয়। উই শুড নট টলারেট দ্যাট, ঠিক আছে? আদারওয়াইজ উই ক্যানট লিভ, আমাদের জেনারেশনেই আর থাকবে না, তাই না? মানে আমরা যতদিন ওই বর্ডার সিকিউরিটি থাকবে, ততদিন কিন্তু আমরা এখানে ডেভেলপমেন্ট, গ্রোথ, হ্যাঁ, ক্রিয়েটিভিটি, লিবার্টি, এই সব কিছুর কথা বলতে পারবো, হিউম্যানিটি, হ্যাঁ। কিন্তু হিউম্যানিটির নামে যদি আমাদের যারা আমাদের দেশের যারা ক্ষতি চাইবে, তাদেরকে হ্যাঁ হিউম্যানিটির নামে ছেড়ে দেওয়া, দ্যাট ইজ কোয়াইট ফুলিশনেস, নাথিং মোর দ্যান দ্যাট। ওকে, নেক্সট।
আচ্ছা, এই প্রশ্নটার উত্তর দেবে যে নো ফর ভেরিয়াস রিজনস দ্য বস হ্যাড নট বিন অ্যাক্রস। তো বস বলছে না আমি যাইনি। এরপর আমাদের রাইটার বলছে, থার্ড পার্সন ন্যারেটিভ আছে তাই না, তো বলছে কি না বিভিন্ন কারণের জন্য বস নাকি যেতে পারেনি। অ্যাক্রস মানে বাইরে, পেরিয়ে আর কি। অ্যাক্রস মানে এরকম হয় না যে এই রাস্তাটা পেরিয়ে অ্যাক্রস দ্য রোড, হি ক্রস দ্য রোড, এরকম হয় না, তো সেরকম। দের ইজ মাইলস অফ ইট, বুঝে মাইলের পর মাইল জুড়ে আছে, কোভার্ড ওল্ড উডি ফিল্ড। আচ্ছা, আমাকে এই লাইনটা একটু চেক করতে, আমার মনে হচ্ছে না এতে কিছু ভুল লেখা আছে, স্পেলিং মিস্টেক আছে। জাস্ট 1 সেকেন্ড। ওকে, তো দের ইজ এ মাইল কভার্ড ওল্ড উডি ফিল্ড। এরপর উডি ফিল্ড আরও বলতে থাকলো 1 মাইল জায়গা জুড়ে, জানেন তো, ইটস অল অ্যাজ নিট অ্যাজ এ গার্ডেন। এবং একটা পুরো বাগানের মতো, কবর তো নয়, কবরস্থল তো নয়, দুঃখের জায়গা তো নয়, ছিল পুরো বাগান। ফ্লাওয়ার্স গ্রোয়িং অন অল দ্য গ্রেভস, চারিদিকে ফুল ফুটে রয়েছে। নাইস ব্রড পাথ, বড় চওড়া রাস্তা, একদম ঘুরে বেড়ানোর জায়গা। ইট ওয়াজ প্লেন ফ্রম হিজ ভয়েস হাউ মাচ হি লাইকড এ নাইস ব্রড পাথ। তো এই বৃদ্ধ লোকটির কথা শুনে মনে হলো, আমাদের ন্যারেটর বলছে যে যে তিনি ভালোবাসেন যে একটা চওড়া রাস্তা। এখানে আবার সেই বৃদ্ধ লোকটার একটা ডিজায়ার ফর লিবার্টি, ঠিক আছে, একটা অথরিটি, সেলফ কন্ট্রোল, সে ব্যাপারটা আরেকবার আমরা এখানে দেখতে পাবো। নেক্সট, দ্য পজ কেম এগেন, আরও লোকটা চুপ হলো। দেন দ্য ওল্ড ম্যান ব্রাইটেন্ড ওয়ান্ডারফুল। এরপর আমরা দেখতে পাবো যে তার একটা ফিজিক্যালি একটা ব্রাইটনেস হলো, তার ফ্যামিলির কথা বলছে, তার ডটারদের কথা বলছে, একটা মজার গল্প বলবে। তার ফ্যামিলি তার আনন্দের উৎস, কিন্তু দেখো একদিক দিয়ে, নইলে এই উডি ফিল্ডের মতো লোকের ও বেঁচে থাকতেও পারতো না যদি ওর ডটার আর ওর ওয়াইফ সাপোর্ট না থাকতো, তাই না, ডটারদের। ডু ইউ নো হোয়াট দ্য হোটেল মেড দ্য গার্লস পে ফর এ পট অফ জ্যাম, সরি এই পট অফ জ্যাম, একটা পাত্র জ্যামের জন্য হোটেল মালিক ওদের কত চার্জ করেছিল জানো? হি বাইভড, আরও বলেছে, বিক্রি করে কি বলছে না, 10 ফ্র্যাঙ্কস। মানে ও তো অ্যাকচুয়ালি ফিজিক্যালি দুর্বল, তাই না, তো সে চাইলেও জোরে, খুব জোরে বলতে পারবে না। হি পাইপড 10 ফ্র্যাঙ্কস। ওদের কারেন্সি এসে বোঝাচ্ছে যে 10 ফ্র্যাঙ্ক এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তাই না। রবারি, আই কলি, আমি তো বললাম 10 ফ্র্যাঙ্ক, মানে এটা তো মানে দিনে দুপুরে ডাকাতি। ইট ওয়াজ, আচ্ছা এরকম হয় যে বাইরের জায়গায় গেলে মানে সেখানে যে টুরিস্টরা বেশি পে করতে বাধ্য হয়, কারণ এক তো তারা নতুন এসেছে, দ্বিতীয় কথা আর মানে সেই বাধ্য ভেবে নেয় যে না এরা কি করবে, নিতে তো বাধ্য, যতই দিক, মানে প্রত্যেকটা দোকান সেম দামে বিক্রি করবে, বুঝতে পারছো, মানে বেশি দামেই টুরিস্টদের কিনতে হবে। এই হয় সত্যি, এটা একটা খুব খারাপ পরিস্থিতি এখনও আমরা দেখতে পারি। যেমন ট্রেনে প্ল্যাটফর্মের বাইরে একটা দাম, প্ল্যাটফর্মে উঠে গেলে একটা দাম, তাই না। আচ্ছা, আবার ট্রেনের ভেতরে আবার একটা দাম। আচ্ছা, কল ইট, ইট ওয়াজ এ লিটল পট, একটা ছোট্ট পাত্র, হ্যাঁ, গার্টুড বল, হ্যাঁ, যে এমন কিছু বড় পাত্র ছিল না, একটা ছোট পাত্র, নৌবিকার তেনে হাফ ক্রাউন, একটা হাফ ক্রাউড, ছোট লাইক কয়েন যেরকম আমাদের হয়, তোদের ওদের ওখানে এরকম হাফ ক্রাউন, হ্যাঁ, এরকম আর কি একটা কয়েন, যেটা একটা মূল্য আর কি আছে বেসিক্যালি। তো সে একটা ওই রকম আর কি একদম ছোট্ট একটা কৌটো, and he had not taken more than 1 spoonful when they charged her 10 francs, এবং সে মাত্র 1 চামচ খেয়েছিল, তাতেই তারা 10 francs দাবি করে, চার্জ করে। তো গার্ট্রুডও রেগে গিয়েছিল, তো গার্ট্রুড brought the pot away with her
টেচ দেম এ লেসন, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কার্টুন কি করেছিল, ওই পটটাই নিয়ে চলে এসেছিল। আচ্ছা, যে তোরা আমাকে চার্জ করবি 1 চামচের জন্য এত, ঠিক আছে নে, টাকা নে, আমি পুরো জারটাই নিয়ে যাবো। কোয়াইট রাইট টু, ইটস ট্রেডিং অন আওয়ার ফিলিংস। আমরা গেছি না কোথায়, একটা দুঃখ, একটা অবশ্যই তাদের নিজের যে ইয়াং ভাইকে তারা হারিয়েছে এবং তার গ্রেভ দেখতে গেছে, তো সেক্ষেত্রে একটা ইমোশনাল একটা ব্যাপার তো আছেই, কিন্তু সেই দুর্বলতার মানে সেই ব্যাপারটাকে নিয়ে তারা ট্রেড করছে, ব্যবসা করছে, মানে মিনিমাম যে সিম্প্যাথিটুকু সেসব তো কিছু নেই। আবার উল্টে কি বলবো, তাদের মানে ব্যবসা করছে সেইটুকু, জানছে যে দিতে বাধ্য, তাই না, কোথায় যাবে আর। They think because we are over there having a look around, we are ready to pay anything. তো তারা মনে করে কি যে আমরা ওখানে গেছি বলে, হ্যাঁ আর যত টাকা বলবে আমরা ততটাই দিয়ে দেবো, দ্যাট ইজ হোয়াট ইট ইজ, এটাই তারা ভাবে। এরপর সে দরজার দিকে তাকালো, মানে যাওয়ার সময় হয়ে গেছে হয়তো, যাই হোক। কোয়াইট রাইট, কোয়াইট রাইট, ক্রাইড দ্য বস। বস বললো কোয়াইট রাইট, কোয়াইট রাইট, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি ন্যারেটর কি বলছে, দো হোয়াট ওয়াজ কোয়াইট রাইট হি হ্যাড নট দ্য লিস্ট আইডিয়া, কিন্তু কোনটাকে তিনি ঠিক বললেন সেটা নিয়ে তার কিন্তু কোনো ধারণাই ছিল না, মানে বস কোনো কথাই শুনতে পায়নি, কিন্তু কোথাও কোয়াইট রাইট কোয়াইট বলতে হয়, যাই হোক বলে দিচ্ছে। হি কেম রাউন্ড বাই হিজ ডেস্ক, সে একটু ডেস্কটাকে ঘুরে আর কি এলো, ফলোড দ্য মানে ও বুঝতে পারছো যে একটা টেবিলের পেছনে বসেছিল, এখানে বস আর এখানে উডিফিল্ড, এদিকে দরজা, তাই না, তো এই কাম রাউন্ড এইদিকে এলো, আর এই উডিফিল্ড দরজার কাছে যাচ্ছে, তো এখানে গেল একটু আর কি দরজা অবধি পৌঁছে দিতে। ফলোড দ্য শাফলিং ফুটস্টেপ টু দ্য গ্রাউন্ড, মানে পেইনফুলি নিজেকে যেন নিয়ে গেল, একটু মনে হলো যে দুঃখ দুঃখ ব্যাপার চলে এসছে। সদা ওল্ড ফেলো আউট, এরপর উডিফিল্ড চলে গেল, হ্যাঁ, উডিফিল্ড ওয়াজ গন। For a long moment the boss stayed staring at nothing. স্টিয়ার করা মানে গেভ করা, হ্যাঁ, একদম মানে খালি খালি ব্ল্যাঙ্ক দৃষ্টিতে দেখা, কি দেখছে মানে কিছুই দেখছে না অথচ, তাই না, অথচ তাকিয়ে রয়েছে। While the grey haired office messenger, তখন গ্রে হেয়ার্ড একটা মানে সাদা চুলের একটা অফিস মেসেঞ্জার সে এলো, মানে বস তো দরজার কাছে এসেছে না, দরজার কাছে এসে দাঁড়িয়ে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, হ্যাঁ, খালি একটা ব্ল্যাঙ্ক দৃষ্টি তাকিয়ে, তো সেটা দেখে অফিস বয়, হ্যাঁ, এলো দরজার কাছে যে বস যদি কিছু বলছে। Dodged in and out of his cubby hole like a dog that expects to be taken for a run. কম্পারিজনটা দেখো, একটা কুকুর তার ছোট্ট যে ক্যানেল সেখানে বসে থাকে, তাই না, হ্যাঁ, এবং যখন মালিক টালিককে আসবে সেই কুকুরটা লেজ নেড়ে নেড়ে বেরিয়ে আসবে, কেন না মালিকটা তাকে ঘুরতে নিয়ে যাবে বাইরে, আনন্দে কিছু করতে বলবে, তাই। ঠিক এইরকম এই মেসেঞ্জারটাও এইখানে তার সিটে বসে আছে, হ্যাঁ, বসার মতো তার অফিসের রুম নয়, হয়তো একটু কোনায় বসে আছে, সেটা সে বেরিয়ে এলো, হ্যাঁ, যে বস যদি কিছু অর্ডার টর্ডার দেয়, এখানে ডগের সাথে কম্পারিজনের মাধ্যমে একটা তো কি বলবো, লয়ালিটি, ডগ বুঝতেই পারছো মানেই লয়ালিটি, হ্যাঁ, সিম্পলিসিটি, তো সেই ব্যাপারটাই দেখানো হয়েছে মেসি, এই ক্যারেক্টারটা হলো কি মেসি, তো মেসি আমাদের 3 নাম্বার ক্যারেক্টার পেয়ে গেলাম, মানে যে যারা প্রেজেন্ট আছে, হ্যাঁ, অ্যাবসেন্ট ক্যারেক্টার তো আমরা অনেক পেলাম, যাদের নিয়ে রেফারেন্স পেলাম, যাদের গল্প শুনলাম, তো মেসি হলো অফিস মেসেঞ্জার। নেক্সট, said the boss, understand, পড়ি আচ্ছা, সরি দেখো, দেন তারপর কি বস কি বললো, আই উইল সি নোবডি ফর হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে মেসি, ওকে, আন্ডারস্ট্যান্ড, নোবডি এট অল, কেউ যেন না আসে, একদম কেউ না। নেক্সট,
এরপর আমাদের ইম্পর্টেন্ট পোর্শনটা শুরু হবে, ফ্লাই আসবে, এরপর ফ্লাইয়ের এন্ট্রি হবে। দেখো, ভেরি গুড স্যার। তো মেসি বললো ঠিক আছে জো হুজুর যাব না। তো দ্য ডোর শাট, দরজা বন্ধ হলো। অ্যান্ড দ্য ফার্ম হেভি স্টেপস, এরপর দেখো ফার্ম হেভি মানে একটা দুঃখ ব্যাপার আসছে না, একটা সিরিয়াসনেস, রিক্রসড দ্য ব্রাইট কার্পেটটাকে পুনরায় পার করে গেল। দ্য ফ্যাট বডি, এখানে দেখো এই বস কিন্তু একটু মোটা সোটা মানুষ, উইক নয়, ফ্রেল নয়, প্লাম্পড ডাউন ইন দ্য স্প্রিং চেয়ার, একটা স্প্রিং চেয়ারে যেমন ধপ করে বসে পড়ল। অ্যান্ড লিনিং ফরওয়ার্ড, সামনের দিকে ঝুঁকে, দ্য বস কভার্ড হিজ ফেস উইথ হিজ হ্যান্ড, সামনের দিকে ঝুঁকে তার দুটো হাত দিয়ে তার মুখটাকে ঢেকে ফেলল। এটা একটা দুঃখের এক্সপ্রেশন, তাই না? হি ওয়ান্টেড, সে চাইছিল, হি ইন্টেন্ডেড, তার ইচ্ছা ছিল কি না, হি হ্যাড অ্যারেঞ্জ টু উইভ, কি অদ্ভুত একটা ব্যাপার না, অ্যারেঞ্জড টু উইভ। মানে কাঁদতে গেলে মানুষের অ্যারেঞ্জমেন্ট সত্যিই দরকার হয় কি না আমার জানা নেই। যদি জেনুইন কান্না আসে সেক্ষেত্রে মানুষ চোখের জল চেপে রাখতে পারে না, তাই না? হ্যাঁ, মানুষ অনেক সময় সবার সামনে কাঁদে না, কিন্তু কাঁদার জন্য অ্যারেঞ্জমেন্টের আমাদের খুব বেশি দরকার হয় না, তাই না? তো এখানে একটা আর্টিফিশিয়ালিটি আমরা দেখতে পাবো যে বস খুব স্যাটিসফাইড। আমি প্রথম থেকেই বলেছি যে হি স্যাটিসফাইড। আর স্যাটিসফ্যাকশন মানুষের মধ্যে এলে মানুষের মধ্যে এই কান্না টান্না ব্যাপারগুলো আসা খুব মুশকিল। নেক্সট, it had been a terrible shock to him when old Woodfield sprang that remark. তো উডিফিল্ড যখন সেই স্প্র্যাং মানে ছুড়ে দেওয়া, হ্যাঁ, স্প্রিং একটা কমেন্ট করেছিল, যে কমেন্টটা লাফিয়ে লেগেছিল তার বুকে, তাই না? স্প্র্যাং কথাটার মধ্যে একটা মুভমেন্টের কথা পাচ্ছ না, স্প্রিং থেকে এসছে প্র্যাং, এটা হলো। আর একটা স্প্রিং কথাটা হতো উৎস, মানে উডিফিল্ডেই তো সেই স্প্রিং ছিল, তাই না? একটা বলছে যে উডিফিল্ডের কাছ থেকে যখন সেই রিমার্কটা এসেছিল তখন। আরেকটা আমরা স্প্র্যাংটা এভাবে করতে পারি যে উডিফিল্ড যে কথাটা বলেছিল সেটা একদম তারা হৃদয়ে আঘাত করেছিল আমাদের বসের। আচ্ছা, রিমার্ক আপন হিম বলতে তার ছেলে, অ্যাবাউট দ্যাট বয়েজ গ্রেভ, তার ছেলের গ্রেভ নিয়ে। It was exactly as though the earth had opened and he had seen the boys lying there with the Woodfield's girls staring down at him. একটা পিকচারস, একটা বিউটি আমরা এখানে দেখতে পাবো, দেখে একটা সিনারি, একটা সিনিক বিউটি, ইমেজারি। বলছি কি, যখন সে কথাটা শুনলো তার কি এত মানে এই বস কিন্তু তার ছেলেকে দেখেনি, তার ডেড বডিও দেখেনি, হ্যাঁ, আর ভাবেও নি সে এই নিজে সে কবরে আছে, হ্যাঁ। তো যখন বললো যে তার ছেলের কবরটা দেখে এসছে, তখন তার মনে হলো, হ্যাঁ, সেই মেয়েগুলো মানে আমাদের উরিফিল্ডের মেয়েরা দেখছে সেই কবরের দিকে তাকিয়ে, আর কি হয়েছে না, সেই গ্রেভ, সেই আর্থ দুভাগ হয়ে গেছে, তার ছেলের বডিটা শুয়ে আছে, হ্যাঁ, সেই বডিটা তার চোখে, হি জাস্ট মানে এই ব্যাপারটা তার হঠাৎ করে স্ট্রাইক করলো, এইভাবে সে কোনোদিন ভাবেনি। উডিফিল্ডস গার্লস স্টিয়ারিং ডাউন অ্যাট হিম, তার ছেলের দিকে তাকাচ্ছে এরকম লাগছে। ফর ইট ওয়াজ স্ট্রেঞ্জ, এটা একটা অদ্ভুত। অলদো ওভার 6 years হ্যাড পাস, যদিও 6 বছর পেরিয়ে গেছে, বস কিন্তু তার ছেলেকে এভাবে ভাবেনি যে তার ছেলে কবরে রয়েছে। একটা বডি কবরে থাকা মানে বুঝতে পারছো, বডির আর কিছু থাকে না, জানো তো। নেক্সট, কিন্তু বসের মতে সেই বস কিন্তু এভাবে ভাবেনি, ভেবেছে তার ছেলের মতোই আছে, এত সিরিয়াসলি ডেফতে কোনোদিন ভাবে। সে খুশি ভাবতো যে তার ছেলে হাসি খুশি ছিল, নেই, আনচেঞ্জড অ্যান্ড আনব্লেমিশড, মানে এক ফোঁটা কোনো চেঞ্জ নেই, আনব্লেমিশড, কোনো দাগ ধাপ্পা, হ্যাঁ, তার বিউটিতে কোনো নেই। তার ছেলে যেরকম ছিল, আনব্লেমিশড ইন ইউনিফর্ম, তার ইউনিফর্মে যেমন সে গিয়েছিল তাকে সেরকমভাবেই সে মনে করতো, নাকি ক্ষত বিক্ষত, হ্যাঁ, যুদ্ধের যন্ত্রণাতে তার ছন্ন ছাড়া শরীর, ছন্ন ছাড়া বস্ত্র, সেসব কিন্তু সে এভাবে ভাবেনি। অ্যাসলিপ ফর এভার, সে ভাবতো যে তার ছেলে আনচেঞ্জড হয়ে ইউনিফর্মে স্লিপ ফর এভার, অ্যাসলিপ ফর এভার,
বুঝতে পারছো? ইউফেমিজম। স্লিপ নয়, ইটস ইটার্নাল স্লিপ। কিন্তু সে ভাবতো একটু সফটলি ভাবতো। আজকে উডি ফিল্ডের কথার মধ্যে একটা হার্শনেস, একটা রাফ পিকচার সে দেখতে পেয়েছে, সেই জন্য আজকে সে একটু বিচলিত। যাই হোক, মাই সান গ্রোন, সে একটু গ্রোন মানে যন্ত্রণায় কেঁদে ওঠা, তাই না? গ্রোনিং ইন পেন। হ্যাঁ, কিন্তু সে একটু একবার বললো, গ্রোনে বস গ্রোন করলো কি, মাই সান, বাট ও নো টিয়ার্স কাম ইট। কিন্তু অদ্ভুতভাবে তার চোখ দিয়ে কোনো জল এলো না, বাট নো টিয়ার্স। তার মানে কি, আমাদের বস এক্সপেক্ট করেছিল যে তার চোখ দিয়ে জল আসবে, কিন্তু জল এলো না। In the past, in the first months or even years after the boy's death, he had only to say these words to be overcome by such grief that nothing short of a violent fit of weeping could relieve. এই বলছে, in the past, the first months and even years after the boy's death, বলছে আমার ছেলের মারা যাওয়ার পর, তার মারা যাওয়ার প্রথম মাসে পর যে প্রথম মাস, এবং তারপর এই কতগুলো বছর পেরিয়ে গেছে, তার কাছে এই ছেলের দুঃখ প্রকাশ করার একটাই পথ, নাকি এই দুটো কথায় তার মুখ দিয়ে বেরোয়, মাই সান। এমন নয় যে ভায়োলেন্ট ফিটে কেঁদে পড়ে, সে কাঁদতে পারে না। মানুষের দুই চোখ এলে মানুষের অনেকটা রিলিভমেন্ট হয়, তাই না? কিন্তু তার মধ্যে এই ব্যাপারটা হয় না। আচ্ছা, আরেকবার আমাকে এই লাইনটা দেখতে দাও। আচ্ছা, বলছে সে এই দুটো কথাই বলতো, তাই না? আর কি? আচ্ছা, এখানে বস কিন্তু প্রথম সে প্রচুর কাঁদতো। হ্যাঁ, প্রথম 1-2 বছর, প্রথম মাসের পর প্রচুর কাঁদতো। হ্যাঁ, সে যখন কাঁদতো, তখন পাশের লোকজন বলতো, হ্যাঁ, যে সময় সব কিছু ভুলিয়ে দেয় মানুষকে, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, একদিন সব ঠিক হয়ে যাবে, দেখো। তখন কি বলছে যে টাইম, তখন সে বলতো না না না, এই আমার দুঃখ সময়ের সাথে যাবে না। কি বলতো, টাইম, হি হ্যাড ডিক্লেয়ার দেন, সে তখন ঘোষণা করতো নাকি, যে হি হ্যাড টোল্ড এভরিবডি, সে সবাইকে বলে বেড়াতো, could make no difference, না না না, সময়ের সাথে দুঃখ কমবে না, আমার ছেলে মারা গেছে, তার দুঃখ কমে যাবে। তাই হোক, other men perhaps might recover, অন্য মানুষরা পারতে পারে, আমি পারবো না। কি অদ্ভুত ব্যাপার না? উডি পারেনি, সত্যি ওভারকাম করতে পারেনি, বস পেরেছে। অদ্ভুত অদ্ভুত। নেক্সট দেখো, এইটা হচ্ছে যে এখানে আমরা একটা শিক্ষা পেলাম যে টাইম ইজ, মানে টাইম হ্যাজ দ্য হিলিং ক্যাপাসিটি। সব থেকে বেস্ট হিলিং ক্যাপাসিটি ইজ পজেসড বাই টাইম। সময়ের সাথে সাথে সে ফিজিক্যাল বা সাইকোলজিক্যাল বা মেন্টাল বা স্পিরিচুয়াল হার্ট হোক বা উন্ড হোক, ব্রুইজ হোক, সেগুলো রিকভার করে যায়, হিল করে যায়, তাই না? সময় সব থেকে বড় ওষুধ, তাই না? নেক্সট দেখো, ও যে অন্য মেয়ে ভুলে যেতে পারে তাদের ক্ষতিকে, কিন্তু সে ভুলবে না তার ছেলেকে। আমি আমার ছেলেকে কত ভালোবাসি জানো। হাউ ওয়াজ ইট পসিবল, কি করে সম্ভব এই দুঃখ কম হওয়া, তার ছেলেকে ভুলে যাওয়া? তার ছেলে, তার একমাত্র ছেলে, অনলি সান, বুঝতে পারছো? এভার সিন্স হিজ বার্থ, তার জন্মের পর থেকে, দ্য বস হ্যাড ওয়ার্কড অ্যাট বিল্ডিং আপ হিজ বিজনেস, তো তার জন্মের পর থেকে এই বস তার ব্যবসাটাকে বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে, তাই না? ফর হিম, কার জন্য না, তার ছেলের জন্য।
ইট হ্যাড নো আদার মিনিং ইফ ইট ওয়াজ নট ফর দ্য বয়। এই ব্যবসার তো কোনো মানেই নেই যদি ওই ছেলেটার জন্য না হয়। ছেলের জন্যই তো সব কিছু। অদ্ভুত ব্যাপার না? তোমরা এখানে দেখতে পাচ্ছ কন্ট্রাস্ট, যে আজকে তো তার ছেলেটা নেই, অথচ তার ব্যবসা কিন্তু সেই সেম ভাবেই গ্রো করছে। নতুন নতুন ফার্নিচার আসছে, সেই অথরিটি, সেই পাওয়ার। লাইফ ইটসেলফ হ্যাড কাম টু হ্যাভ নো আদার মিনিং। জীবনেরই তো কোনো মানে থাকবে না তার ছেলে ছাড়া। আমি কি করে বাঁচবো, আমার ছেলে নেই, এরকম আর কি তখন বলেছিল যখন লোক সান্ত্বনা দিত তখন। অথচ দেখো এখন তার ছেলে নেই, অথচ হি ইজ লিভিং এ মিনিংফুল লাইফ, হি ইজ স্যাটিসফাইড। How on earth could he have slept? Denied himself, kept going all those years without the promise for ever before him of the boy stepping into his shoes and carrying on where he left off. কি বলেছে? সে এত বছর ধরে সে স্লেপ্ট মানে সে কাজ করে গেছে। ডিনাইড হিমসেলফ, সে নিজে তার নিজের দিকে এক ফোঁটা তাকায়নি। ঠিক আছে, নিজের চাহিদা, নিজের খুশি আনন্দ, নিজে কি করলে ভালো হবে সেসব নিজের কথা একদম ভাবেনি। তার ছেলের কথা ভেবে সে কাজ করে গেছে। স্লেপ্ট, বুঝতে পারছো? মানে একটা দাসের মতো সে কাজ করে গেছে। kept going all those years without the promise for even before him of the boy stepping into his shoes and carrying on where he left. সে অতগুলো বছর, আচ্ছা, তার যখন ছেলের জন্মের পর থেকেই সে অ্যাকচুয়ালি বলেছে যে তার ব্যবসাটা বাড়ানোর চেষ্টা করেছে। এরপর একটা পয়েন্ট বোঝো, যে একটা ছেলে এমনও তো হতে পারে সে ছেলের জন্য করছে, ছেলে বড় হয়ে তো অন্য ফিল্ডেও যেতে পারে, ব্যবসা নাই সামলালো, তাহলে কি করবে? সেইটাই বলছে যে উইদাউট দ্য প্রমিস। এমন তো ছিল না, কথা দেওয়া তো ছিল না যে ছেলে ব্যবসাতেই আসবে। তা সত্ত্বেও আমি ছেলের মুখ এই মানে আশা করে গেছি যে ছেলে আমার জুতোই পা রেখে আমার ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাবে, আমার রোলটা ওভারটেক করবে, পাওয়ারটাকে। সেই সব প্রমিস না থাকা সত্ত্বেও আমি তো ব্যবসাটা বাড়ি নিয়ে গেছি। তার জন্য, কার জন্য? তার জন্য। অ্যান্ড দ্য প্রমিস হ্যাড বিন সো নিয়ার বিং ফুলফিলড। আর সেই প্রমিস যে সে আমার যে অথরিটি, যে পাওয়া বা রেসপন্সিবিলিটি, সেটাকে ও টেক ওভার করবে, তাই না? সেটা নিয়ার বিং ফুলফিল মানে তার ছেলে অফিসের কাজ বাজ শিখে গেছিলো, ব্যবসা বাণিজ্যে একদম ঢুকে পড়েছিল, তাই না? প্রায় অনেকটা শিখে গেছিলো দায়িত্ব নিতে। তার আগেই যুদ্ধের ডাক পড়ে গেল। তাহলে কি হলো? আবার তাকে যুদ্ধ চলে যেতে হলো। দ্য বয় হ্যাড বিন ইন দ্য অফিস লার্নিং দ্য রোপস। লার্নিং দ্য রোপস মানে একদম খুঁটিনাটি জানা, এটা একটা ইডিএমের মধ্যে থাকে, ঠিক আছে? মাইনিউটলি জানা কোনো কিছুকে, একদম ডিটেলসে, হ্যাঁ, টু হ্যাভ ভেরি কি হলো, মাইনিউট বা ডিপ নলেজ ফর এ ইয়ার বিফোর এ ওয়ার। যুদ্ধের 1 বছর আগে সে জয়েন করেছিল এবং 1 বছর মধ্যে অনেক কিছু শিখেছে। এভরি মর্নিং সে কী করতো, হ্যাঁ, আমরা একসাথে বাড়ি থেকে বেরোতাম। দেখো, বাড়ির কথা বলছে না, যে এই বাড়ি থেকে বেরোলো তারপর শুরু হচ্ছে তার জীবন। দে হ্যাড কাম ব্যাক বাই দ্য সেম ট্রেন। আবার সেই সেম ট্রেনে করে বাড়ি ফিরে যেত। হোয়াট কনগ্রাচুলেশনস হি হ্যাড রিসিভড অ্যাজ দ্য বয়েজ ফাদার। মানে এই বসকে সবাই প্রশংসা করতো, বাবারি বাবারি আপনার ছেলে কি ভালো কাজ করছে, হ্যাঁ, দারুণ ছেলে আপনার। তো এরকম, হ্যাঁ, সবাই ভালো ভালো কথা বলতো, আমার ছেলের প্রশংসা করতো। নো ওয়ান্ডার হি হ্যাড টেকেন টু ইট মার্ভেলাসলি অ্যাজ টু হিজ আচ্ছা, তো সে এই যে যে এই যে অবাক হওয়ার কিছু নেই, মানে তার ছেলে সত্যিই গুণী ছিল, তবেই না সে কনগ্রাচুলেশনস পেত। হি হ্যাড টেকেন টু ইট মার্ভেলাসলি, সে তখন মার্ভেলাসলি, হ্যাঁ, এই সব কনগ্রাচুলেশনসগুলোকে গ্রহণ করতো পজিটিভলি, তাই না? খুব ভালোভাবে নিত। এমন নয় যে গর্বে বুক ফুলে যেত, মানে বিশাল সেই গর্বে অহংকারে মাথা খারাপ হয়ে যায় না মানুষের, এরকমটা হয়নি, ঠিক আছে? অ্যাজ টু হিজ পপুলারিটি উইথ দ্য স্টাফ, মানে এই যে স্টাফ কিন্তু একটা প্লুরাল, ঠিক আছে? তোমরা ভাববে যে স্টাফ হবে না,
ঠিক আছে, স্টাফ সিঙ্গুলার, স্টাফ প্লুরাল, মানে এই স্টাফটাই প্লুরাল, স্টাফ বলতে সবাইকে বোঝাবে, অফিসের সবাইকে, তাই না? Then every man jack of them down to old Messi couldn't make enough of the boy. তার মানে এই অফিস স্টাফদের মধ্যেও সবাই কিন্তু একে খুব মানে প্রশংসা করতো, পপুলার ছিল তার ছেলে। আচ্ছা, তো কি বলেছে যে সবাই বলতো যে ওল্ড মেসির আন্ডারে হয়তো সে কাজ করছিল, ট্রেনিং দিচ্ছিল, তো ও বলছে যে এই ওল্ড মেসি কুড নট মেক এনাফ অফ দ্য বয়, বয়টা এত মানে মেসি তাকে খুব ভালো ব্যবহারই করতে পারেনি, ছেলেটার যে মানে মানে কি বলবো প্রতিভা সেটাকে ফুটে বের করতেই পারেনি, কিন্তু তা সত্ত্বেও সে এতটা প্রতিভা বেরিয়ে এসেছিল, মানে সেটাই মানে খুব বেশি, তাতেই সবাই প্রশংসা। অ্যান্ড হি ওয়াজ নট ইন দ্য লিস্ট স্পয়েলড, আর সে স্পয়েলড ছিল না, একটু আগে বললাম না যে এমন নয় যে গর্ব করছে বলে সে বিশাল ফুলে দম্ভ চলে এসছে তার মধ্যে, না সেটা নয়, সে খুব ভালো স্বভাবের ছিল। হি ওয়াজ জাস্ট হিজ ব্রাইট ন্যাচারাল সেলফ, তার স্বভাবটা ছিল একটা ব্রাইট ন্যাচারাল, স্বাভাবিক ব্যবহার করতো, কোনো কৃত্রিমতা ছিল না, সে মানুষের সাথে হাসি খুশিভাবে ভালো মন থেকে ভালো ব্যবহার করতো, মানে ভালো মানুষ ছিল একজন। উইথ দ্য রাইট ওয়ার্ড, সবার সাথে খুব ভালো কথা বলতো, এমন না উল্টোপাল্টা কথা বলে দেবে, মানে সবাইকে সম্মান দিয়ে কথা বলতো আর কি। উইথ দ্যাট বয়েস লুক, বাচ্চা বাচ্চা লুক ছিল, ইনোসেন্ট, খুব কম বয়স তো, অ্যান্ড ইজ হ্যাবিট অফ সেইং সিম্পলি স্প্লেন্ডিড। আর বসের কি মনে পড়ছে না, সে একটু মানুষের একটু থাকে না যে একটা একটা কথা বেশিরভাগ বলে, তো সেরকম সেই ছেলেটি কথায় কথায় বলতো সিম্পলি স্প্লেন্ডিড, সিম্পলি স্প্লেন্ডিড, তাই না? খুব দারুণ 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 এরকম বলতো আর কি ছেলেটা, মানে ইনে ও একটা পজিটিভ, একটা লাইভলি, হ্যাঁ একটা কি বলবো একটা একটা মানে কি বলবো একটা জিনিয়াস বলা যেতে পারে এই নেবে। তো তার একটা প্রডিজিয়াস, তার মানে ভবিষ্যতের যে পসিবিলিটি অফ বিইং এ ভেরি গুড হিউম্যান বিইং, এ ভেরি গুড সিভিলিয়ান, হ্যাঁ, এবং তার যে এইটার মাধ্যমে যে লসটা, তার মৃত্যুতে যে লস হলো, হ্যাঁ, একটা ভালো হিউম্যান বিংয়ের লস হলো, এটা তো একটা গ্রেট লস, সেটাকে ইন্টেন্সিফাই করা হচ্ছে এর মাধ্যমে। But all that was over and done with as thought it never had been. The day had come. আচ্ছা, তো এই সব কিছু তো ভালোই চলছিল, তারপরে হঠাৎ একদিন যে কি হয়ে গেল সেটা যদি না হতো, as though it never had been, তাই না? এটা যদি না হতো, তাই না? The day had come when a Messi had handed him the telegram. A Messi, সে মেসেঞ্জার, তাই না? সে কি করেছে, হ্যান্ড ওভার করেছে সেই টেলিগ্রামটা, অফিসে এসেছিল তো সে অফিসের কর্মচারী হিসেবে বসের কাছে নিয়ে এসছে, and brought the whole place crashing about his head. তারপর তার মাথায় যেন বাজ পড়লো, deeply regret to, deeply regret to inform you, তো আপনাকে অনুশোচনার সাথে জানাচ্ছি ডট ডট ডট, এরপরটা আমরা অনুমান করতেই পারছি যে হি that your son has died. He had left the office a broken man with his life in ruins. তো সে অফিসটা ছেড়ে চলে যায় as a broken man with his life in ruins. তার পুরো জীবনটাই মানে একদম পুরো রুইন্সের মতো, মানে একটা ভাঙা বাড়ি ভেঙে পড়ে গেলে সেটাকে রুইন বলে, তো তার এই জীবনটাও এরকম একটা ভাঙা চোরা স্তূপের মতো হয়ে গেছে, উইদাউট মিনিংলেস, মানে উইদাউট এনি মিনিং, কোনো মিনিংলেস, ওয়ার্থলেস একটা জীবন। এরপর তোমরা আরও নোটিস করো, লেফট দ্য অফিস, সে যখন দুঃখ পেয়েছিল তখন অফিস ছেড়ে চলে গেছিল। এইখানে অফিস, এই অফিসের রুম, অফিসের কমফর্ট, এটা সাজেস্ট করছে তার ম্যাটেরিয়ালিস্টিক অ্যাসপেক্ট, ঠিক আছে? তার ছেলের ডেথে এই সব কিছু ছেড়ে
তার ছেলের ডেথের দুঃখটাই বেশি ছিল তখন, সব কিছু ছেড়ে এসে চলে গেছিলো। এই যে ম্যাটেরিয়াল যে ওয়েলথ, ম্যাটেরিয়াল যে অ্যাবান্ডেন্স, সেটাও তাকে তখন স্যাটিসফাই করতে পারেনি, তার ছেলের দুঃখটা কমাতে পারেনি। কিন্তু কী হয়েছে, সময়ের সাথে সাথে আবার এইগুলো তার ছেলের দুঃখটা তাকে ভুলিয়ে দিয়েছে। সময় হিলার, তাকে দোষ দেওয়ার কিছু নেই। যাই হোক, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা নেচার হয়। আর ভুলে না গেলে জানিস তো মানুষ বাঁচতেও পারে না। 6 years ago, 6 years, 6 বছর হয়ে গেল, 6টা বছর। কত সময় তাড়াতাড়ি চলে গেল, তাই না? It might have happened yesterday. মনে হচ্ছে যেন কালকের এই ঘটনা। এগুলো পুরনো ডায়লগ না, শোনা মনে হচ্ছে। The boss took his hands from his face. তার ফেস থেকে, মুখ থেকে, তার মুখটা ঢেকেই ছিল, হাতটা সরালো। He was puzzled, সে অবাক হয়ে গেছে। Something seemed to be wrong with him. কিছু যেন তার সাথে ভুল হচ্ছে। মানে এতদিন তার সাথে যেটা ঘটে এসছে, আজকে তার সাথে সেটা হলো না। আজ সে কাঁদতে চাইছিল, কিন্তু তার চোখ দিয়ে জল এলো না। He was not feeling as he wanted to feel. সে তার ছেলের জন্য দুঃখ অনুভব করতে চাইছিল, কিন্তু সে দুঃখ অনুভব করতে পারছে না। একটা গিল্ট কাজ করছে তার মধ্যে। হ্যাঁ, আমার ছেলে, আমার একমাত্র ছেলে মারা গেছে, অথচ আমার আজকে কোনো দুঃখ নেই। সত্যিই আমি তাকে ভালোবাসতাম তো, ভালোবাসি তো। হ্যাঁ, অ্যাজ এ বাবা হিসেবে তার একটা মানে ভূমিকা হিসেবে তার প্রশ্ন চলে আসছে, একটা গিল্টও কাজ করছে। এরপর থেকে একটা জটিলতা শুরু হচ্ছে মারাত্মক। দেখো, ওকে, হি ডিসাইডেড টু গেট আপ অ্যান্ড হ্যাভ এ লুক অ্যাট দ্য বয়েজ ফটোগ্রাফ। তো তার ছেলের, সে ঠিক করলো ছেলের মুখের দিকে একবার তাকিয়ে দেখি। বাট ইট ওয়াজ নট এ ফেভারিট ফটোগ্রাফ। কিন্তু এই ফটোগ্রাফটা তার পছন্দ ছিল না। হিজ এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা, এই যে একটা সোলজারের একটা সিরিয়াস এক্সপ্রেশন, হ্যাঁ, ব্ল্যাক ক্লাউড, থান্ডার, এগুলো তো মানে তার ছেলের চরিত্রের সাথে ম্যাচ করে না। ঠিক আছে, তো বলছে তার এক্সপ্রেশন ওয়াজ আনন্যাচারাল। যে এক্সপ্রেশনটা ছেলের মুখে, সেটা তো আনন্যাচারাল, একটা সিরিয়াস ছিলই না। তার ছেলে একটা জভিয়াল, জয়ফুল, জলি একটা পার্সন ছিল। ইট ওয়াজ কোল্ড অ্যান্ড ইভেন স্টার্ন লুকিং। কোল্ড কথাটা ডেথ, ছেলে তো মারাই গেছে, তাই না? এখানে তোমরা বোঝার চেষ্টা করো, অ্যাজ এ ওয়ে এই ফটোগ্রাফটাই রিপ্রেজেন্ট করছে তার ছেলের ডেথটাকে, তাই না? ছেলের ডেড বডি ইজ ইকুয়াল টু দিস কোল্ড স্টার্ন লুকিং ফটোগ্রাফ। The boy had never looked like that. At that moment, the boss noticed that a fly had fallen into his broad ink pot. টেবিলে একটা ইঙ্ক পট ছিল, এরপর আমাদের ফ্লাই এন্ট্রি। দেখো ফ্লাইটা, আচ্ছা, এরপর আমি একটা কথা বলে রাখি, এরপর আমরা একটা অদ্ভুত একটা ইমেজারি পাবো, কম্পারিজন পাবো। এই বসকে আমরা এতক্ষণ একটা বিরিফড ফাদার হিসেবে দেখতে পাচ্ছিলাম, হ্যাঁ, ইন এ ওয়ে হি হ্যাজ ফরগটেন, মানে ওভারকাম দ্য গ্রিফ, ঠিক আছে, দুঃখটাকে সে ওভারকাম করেছে। এরপর আমরা একটা অদ্ভুত একটা স্যাডিস্টিক ক্যারেক্টার, স্যাডিস্টিক কাদের বলে, যারা অন্যদের কষ্ট দিয়ে একটা প্লেজার অনুভব করে, ইন এ ওয়ে স্যাডিস্টিক বলবো আমরা, ইন এ ওয়ে তাকে মেগালোম্যানিয়াক বলবো, বা যে পাওয়ার মঙ্গার, ক্ষমতা, অথরিটি, নিজের কন্ট্রোলে সব কিছু রাখতে চায়, এরকম একটা লোক পাবো। অথবা আর একটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা, আমরা এই লোকটার মধ্যেই ফেটের রিপ্রেজেন্টেশন দেখতে পাবো, ফেট, ডেস্টিনি। আরও একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, আমরা বসের মাধ্যমে একটা সিম্বলিক্যালি রিপ্রেজেন্টেশন কি দেখতে পাবো, এই বসই হলো সেই ওয়ারমঙ্গার। যাই হোক, এগুলো এক্সপ্লেন করবো আমরা, এগুলো তোমরা জাস্ট বলে রাখলাম জাস্ট। দেখো, একটা ফ্লাইং পটে পড়েছে এবং ইট ওয়াজ ট্রাইং ফিভলি, সে দুর্বলভাবে চেষ্টা করছিল, বাট ডেসপারেটলি। দুর্বল, একটা মাছি তো দুর্বল, স্বাভাবিক। একটা বিশাল মোটা সোটা একটা ঘন গাঢ় ইঙ্কের মাঝে এ তো কিছুই না, কিন্তু ডেসপারেটলি চেষ্টা করছিল, মানে চেষ্টার কমতি ছিল না। তার শরীর দুর্বল হতে পারে, বাট তার মধ্যে একটা কারেজ রয়েছে, ঠিক আছে, টু সারভাইভ, টু ক্লাম্বার আউট এগেইন। সে কি করছে, সেখান থেকে সে বেরিয়ে আসার প্রাণপণ চেষ্টা করছে।
Okay. Okay, just let me give me 1 second. Okay. Yes. তো সে কি করছে, উঠে আসার চেষ্টা করছে, ক্লাইম্ব আপ, ক্লাইম্ব আউট, হেল্প হেল্প। যেন বস যখন দেখলো, তার মনে হচ্ছে যে মাছিটা চিৎকার করে যেন বলছে হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও। সেই স্ট্রাগলিং লেগস, তার পায়ের মুভমেন্টটা দেখে বসের মনে হলো মাছিটা যেন চিৎকার করে বলছে যে আমাকে বাঁচাও। বাট দ্য সাইডস অফ দ্য ইঙ্ক পট ওয়্যার ওয়েট অ্যান্ড স্লিপারি। কিন্তু ইঙ্ক পটের থেকে ওঠা তো খুব মুশকিল, কারণ ভেজা, স্লিপারি, তার ডানা পা সব চিটে গেছে। ইট ফেল ব্যাক এগেইন, সে আবার পড়ে গেল। অ্যান্ড বিগেন টু সুইম, আবার ইঙ্কে সাঁতার কাটতে লাগলো। দ্য বস টুক আপ এ পেন, বস একটা পেন নিল, পিকড আপ দ্য ফ্লাই আউট অফ দ্য ইঙ্ক, তুলে বের করলো, অ্যান্ড শুক ইট অন এ পিস অফ ব্লটিং পেপার, এবং একটা ব্লটিং পেপারে রাখলো মাছিটাকে। ফর এ ফ্র্যাকশন অফ সেকেন্ড, এক মুহূর্তের জন্য কি মনে হলো যে ইট লে স্টিল অন দ্য ডার্ক প্যাচ, এক মুহূর্তের মনে হলো যে মাছিটা মরেই গেছে, একদম স্থির হয়ে শুয়েছিল। ডার্ক প্যাচ দ্যাট ওজ রাউন্ড ইট, একটা কালো প্যাচ যেটা তাকে ঘিরে রয়েছে। দেন দ্য ফ্রন্ট লেগ ওয়েভ, তারপর কি সামনের পা দুটো একটু নড়ে উঠল। টু হোল্ড অ্যান্ড পুলিং ইট স্মল সরেন বডি, সরেন মানে একদম ভিজে কাদা মাখা, কর্দমাক্ত বা এই কালি মাখা একটা সরেন বডি, আপ, বডিটাকে সে তোলার চেষ্টা করলো। ইট বিগেন টু ইমার্স টাস্ক অফ ক্লিনিং দ্য ইঙ্ক ফ্রম ইটস উইং, সে তার ডানাগুলো পরিষ্কার করার চেষ্টা করলো। ওভার অ্যান্ড আন্ডার, ওভার অ্যান্ড আন্ডার, went a leg along the wing, as the stone goes over and under the sky. একটা কাস্তে ধার করার জন্য আমরা পাথরে ঘষি, সেরকম এই পাগুলো দিয়ে সেই ডানাগুলোকে ঘষতে থাকলো, ডানাগুলোকে পরিষ্কার করতে থাকলো। এখানে যে ফেটের ব্যাপারটা বললাম, তো ফেটের, সরি ঠিক আছে লাস্টে বলবো। আচ্ছা, দেয়ার ওয়াজ এ পজ, সবকিছু চুপচাপ। while the fly seeming to stand on the tips of its toes. ধীরে 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 কি হলো, সে ধীরে ধীরে নিজের পায়ের ওপর দাঁড়ালো। tried to expand first one wing, একটা পাখা মেললো, তারপর আবার একটা পাখা মেললো, মানে দুটো পাখা মেললো। it succeeded at last, অদ্ভুত ব্যাপার না, succeeded। এরপর আমরা একটা ড্রামাটিক আয়রনি দেখতে পাবো। ড্রামাটিক আয়রনি মানে কি, আমরা জানি মাছিটাকে মেরেই ফেলবে অলরেডি, যারা গল্পটা পড়ে রেখেছে, তো তারা যখন এই লাইনটা পড়বে তাদের মনে বাবা এই কিসের সাকসেস, মানে কিসের সাকসেস পেলো, এ তো আলটিমেটলি আরো, মানে তার জন্য আরো খারাপ অবস্থা অপেক্ষা করছে। তাই সিটিং ডাউন, ইট বিগ্যান লাইক এ মাইনিউট ক্যাট, একটা ছোট্ট বিড়ালের মতো বসে থাকলো। হ্যাঁ, বসে বসে সে কি করলো না, ক্লিন ইটস ফেস, মুখটা পরিষ্কার করছে দুপা দিয়ে। Now one could imagine that the little front legs rubbed against each other lightly, দুটো সামনের পা দুটো একে অপরের সাথে ঘষছে আর কি, জয়ফুলি, আনন্দের সাথে। অদ্ভুত ব্যাপার না, জয়ফুলি, সত্যি সে একটা মৃত্যুর থেকে স্বয়ং বেঁচে এসছে, সত্যি মাছিটার আনন্দ হওয়ারই কথা। লাইটলি, সত্যি এই ভারী সরেন বডিটা এতক্ষণে তার শুকনো হলো, লাইট হলো। The horror danger was over, the horrible danger was over. অদ্ভুত আইরনি তাই না, ওভার তো নয়, আরো বিপদের মুখে পড়ছে, পড়বে আরো, কারণ ফেট তাকে কন্ট্রোল করছে তাই না। It had escaped, it was ready for life again. তো যাই হোক, সে তো বিপদ থেকে বেঁচে গেছে, হ্যাঁ, আবার সে বাঁচার জন্য রেডি। নেক্সট দেখো। But just then the boss had an idea, কি তখনই বসের মাথায় একটা অদ্ভুত আইডিয়া এলো। এই পাওয়ারফুল লোকেদের মাথায় একটা হুইমজিক্যাল একটা ব্যাপার, তো খামখেয়ালি হুইমস, তাই না, মাথায় একটা কিছু আইডিয়া এলো, সে এক্সপেরিমেন্ট করবে তাই না, সে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে কিসে কি হয় না হয়, যেন ছেলে খেলা, পুতুল খেলা, যেমন আছে না
যে সেই রবীন্দ্রনাথের গানটা, ওই সেই যেন ভগবান যেন একটা বিরাট শিশু, হ্যাঁ, খেলিছেন আন ও মনে এ বিশ্ব লয়ে, এরকম একটা কিছু গান আছে না, আমার লাইনগুলো মনে পড়েছে না এই মুহূর্তে, যাই হোক। তো সেরকমই ব্যাপার আর কি। হি প্লাঞ্জড মানে ডোবানো, মার্চ করা, হ্যাঁ, হিজ পেন ব্যাক ইনটু দ্য সিঙ্ক। তখনকার সেই কালি ইঙ্ক, বুঝতে পারছো, তো পেনগুলোকে ডুবিয়ে কালি ভরা হতো আর কি, ঠিক আছে, একটা প্রেস করার জায়গা থাকতো, সেখানে টিপলে ভ্যাকুয়াম তৈরি হতো ফিজিক্সের মতে, এবং সে কালিতে ডোবানো হতো টিপে, এবং কালিতে ডুবিয়ে রেখে ওই ছেড়ে দেওয়া হতো প্রেস করাটা, তাহলে কি হতো, ওই যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছিল সেখানে কালি ঢুকে যায়। যাই হোক, সেই কালি এক পেন কালি ভরলো, তারপর কি করলো, leaned his thick wrist on the blotting paper। এই যে thick wrist, তার শক্ত মজবুত হাত, এটা তার পাওয়ারটাকে সাজেস্ট করছে যে এই মুহূর্তে তার ক্ষমতা রয়েছে সেই ফ্লাইটের সাথে যা খুশি করার। এটা এনে ওয়ে বলা যেতে পারে যে ফেটের যে ক্ষমতা সেটাকে দেখানো হচ্ছে। আরও কি দেখানো হচ্ছে সেটা পরে বলবো, যাই হোক এটা তোমরা মনে রাখো। আর একটা মাছি, তুচ্ছ মাছির সামনে তার একটা রিস্ট, একটা থিক রিস্টের ক্ষমতা। যাই হোক, সে কি করলো, হ্যাঁ, ব্লটিং পেপারের উপর একটা কালি ফেলে দিল আর কি। and as the fly tried its wing down, এবং যখন মাছিটা তার ডানাগুলো আর কি মেলার চেষ্টা করছিল, আবার এক ফোঁটা হেভি ফ্লট, হেভি, একটু আগে সে লাইট ফিল করছিল তাই না, হেভি, এই যে ওয়ার্ডের যে কন্ট্রাস্ট, এগুলো তোমরা চোখে ধরতে শেখো তাই না। হেভি ব্লড, একটা ভারী ব্লড, এটা হেভি ব্লডটা তো অবশ্যই হেভি, কিন্তু তার সাথে সাথে ব্লডটা যখন পড়লো তার শরীরে ফোঁটাটা, তার শরীরটাকে হেভি করে দিল, শর্টেন করে দিল তাই না। হোয়াট উড ইট মেক অফ দ্যাট, কি হবে এরপর, হোয়াট ইনডিড, কি হবে। The little beggar seemed absolutely cowed, কি হলো না, কাউড মানে সারপ্রাইজড, ভয় পেয়ে গেল সে, স্টান্ড, হ্যাঁ, শকড and afraid to move, মানে নড়াচড়াও করতে পারছে না, ভয়ে যে কি হলো হঠাৎ করে। আবার আমাদের অনেক সময় হয় না যে বিশাল ভয় পেয়ে গেলে আমরা নাড়াচাড়াও করতে পারি না, শরীরটাও চলে না। টু মুভ বিকজ, মানে কিং কর্তব্য বিমূঢ় বলে একটা কথা আছে, টু মুভ বিকজ অফ হোয়াট উড হ্যাপেন নেক্সট, কি হবে এরপর। তারপর বাট দেন অ্যাজ ইট পেনফুলি, তারপর আবার পেনফুলি, কষ্টের সহিত সে কি করলো, ইট ড্র্যাগড, নিজের শরীরটাকে একটু টেনে এগিয়ে নিয়ে গেল। দ্য ফ্রন্ট লেগ ওয়েভ, আবার ফ্রন্ট লেগ নাড়াচাড়া করতে থাকলো। গট হোল্ড অ্যান্ড মোর স্লোলি দিস টাইম, এবার কিন্তু স্লোলি, একটু দুর্বল হয়ে গেছে না ফিজিক্যালি, কিন্তু তার স্পিরিট রয়েছে। দ্য টাস্ক বিগ্যান ফ্রম দ্য বিগিনিং, আবার শুরু থেকে কাজ করতে হলো, মানে সেই কালি ঝাড়া শরীর থেকে। দেখো কি বলছে এরপর, অদ্ভুত লাইন, মানে বস মোটে খুশি হতে পারেনি। আচ্ছা কিছু বাদ গেল না তো, আচ্ছা এই পোর্শনটা বুঝতে পারলাম, বাদ চলে গেল। হোয়াট ইনডিড, দ্য লিটল বেগার সিমড অ্যাবসলিউটলি কাউয়েড, এই যে লিটল বেগার, কি হলো, হ্যাঁ, লিটল বেগার, এইটা মনে রাখবে যে কি কি অ্যাডজেক্টিভ ব্যবহার করা হচ্ছে আমাদের ফ্লাইটাকে বোঝানোর জন্য, মানে আমাদের এই বসের মুখ থেকে, বস কি কি অ্যাডজেক্টিভ ব্যবহার করছে, একটা তো এই দ্য লিটল বেকার, হ্যাঁ, নেক্সট হচ্ছে আমরা পাবো যে ইটস হিজ লাকি লিটল ডেভিল, হি থট, তা মনে মনে ভাবলো, কি ভাবলো, যে এই এটা তো প্লাকি লিটল ডেভিল, কারেজিয়াস, নাছোড়বান্দা একটা, নাছোড়বান্দা একটা মাছি, thought of the boss, and he felt a real admiration for the flies
তার মনে হলো কি একটা রিয়েল অ্যাডমিরেশন, যে অ্যাডমায়ার করলো ফ্লাইটাকে, and he felt a real admiration for the fly. তার এই যে ফ্লাইয়ের যে কারেজ, যে একটা উদ্যম, বেঁচে থাকার যে প্রাণপণ প্রচেষ্টা, সেটাকে দেখে সে প্রশংসা করলো। দ্যাট ওয়াজ দ্য ওয়ে টু ট্যাকেল থিংস। হ্যাঁ, এটাই তো ওয়ে, বেঁচে থাকার জন্য সব কিছুকে তো এভাবেই ট্যাকেল করতে হয়। দ্যাট ওয়াজ দ্য রাইট স্পিরিট, এটাই তো আসল স্পিরিট। এভাবে থাকলেই তবে মানুষ বেঁচে থাকতে পারবে। নেভার সে ডাই, কখনো বলো না যে মারা যাওয়ার কথা, কখনো ভাবা উচিত না, বলা উচিত। ইট ওয়াজ অনলি এ কোশ্চেন অফ, কিন্তু কিছু বলতে বলতে থেমে যাচ্ছে। বাটারফ্লাই, এই যে একটু আগে বললাম না, এখানে আমরা একটু ফেট, অনেক সময় মানুষকে অনেক রকম ডেস্টিনি হয় না, যে হ্যামলেটে আমরা একটা লাইন পাই যে when there is a special providence even the fall of a sparrow, একটা স্প্যারোর ফলেও, যে একটা স্প্যারো যে মারা যাবে তার জন্য একটা স্পেশাল প্রভিডেন্স থাকে। হ্যাঁ, ভগবানের যে ইচ্ছা আদেশ ছাড়া বা ডেস্টিনি ছাড়া একটা পাতাও নড়ে না, তাই না? সেটা তো এখানে এই বসকে আমরা একটা উইমসিক্যাল ফেট বলতে পারি, যে ফেট, হ্যাঁ, সে ওই যে বললাম এই বিশ্বলয়ে খেলিছে বিরাট শিশু আনমনে, তো সেরকম খেলছে একটা হুইমসের ওপর, এক্সপেরিমেন্ট। এটা হলো একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, একটু আগে বলেছিলাম যে বস হলো গিয়ে এই যে মাছিটা, এই মাছিটা আর কেউ নয়, সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ দ্য সোলজার্স, হ্যাঁ, দ্যাট ওয়াজ সেন্ট টু ডাই ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার 1। ওয়ার্ল্ড ওয়ার 1-এ যে সৈন্যদেরকে পাঠানো হয়েছিল, তারা জাস্ট লাইক মাছিদের মতো, তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, কোনো স্ট্রেংথ নেই, শুধুমাত্র একটু বাঁচার ইচ্ছে থাকলে তো বাঁচতে পারে না, তাই না? যতই ট্যাকেল করুক একটা লিমিটের পর, ঠিক আছে, কতবার মৃত্যুকে অ্যাভয়েড করতে পারে? হ্যাঁ, যেখানে চারদিক খোলা, কোনো সিকিউরিটি নেই, সাপোর্ট নেই, কোনো ট্রেনিং নেই, কোনো মেন্টাল প্রিপারেশন নেই, কি করে করতে পারে? এই মাছিটা হলো সেই মাছিটা, ঠিক আছে? ফ্লাইটা হলো আমাদের সেই সোলজারদের কথা বলছি এই ওয়ারের রেসপেক্টে। আর এই বস হলো কে তাহলে? এই বস হলো গিয়ে আমাদের সেই ওয়ার মঙ্গার্সরা, ঠিক আছে, দ্য মিনিস্টার্স, ঠিক আছে, যে তারা অ্যাম্বিশাস, দ্য পাওয়ার মঙ্গার, দ্য মেগালোম্যানিয়াক পিপল, ইগোয়েস্টিক, মানে হু ইন দ্য in this competition of capturing the world, ঠিক আছে, গোটা পৃথিবীর কন্ট্রোল যারা নিজের হাতে নিয়েছিল, তারা হচ্ছে এই বসের মতো। তারা নিজেদের জন্য, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের হুইমস, ইন এ ওয়ে দ্যাট ইজ অলসো এ হুইমস লাইন। তার মনে হয় না যে সেটাও একটা হুইমস? এই গোটা পৃথিবীর কন্ট্রোল একটা দেশের হাতে কোনোদিন আসতে পারে? দ্যাট ইজ, মানে সেটা আনএথিক্যাল কথাটা তো বাদ দিলাম, এথিক্সের কথা তো আমি আসছিই না, মনুষ্যত্বের কথাটাও আসছি না, মানে এটা, মানে বাস্তবে সেটা সম্ভব কিনা সেটার কথাই আসছে। বাস্তবে সেটা সম্ভব নয়, কিন্তু তাদের হুইমস দেখো না, we will be the sole controller, sorry, we will be the sole controller of this world, of all the countries, আমরা বেশি পাওয়ারফুল, তাই না? এই শক্তির এই দ্বন্দ্ব ছিল, তাই না? তবেই না ওয়ার্ল্ড ওয়ার 1 হয়েছিল। তো সেই ওয়ার মঙ্গার্সদের কথা বলছি, যারা এই ফ্লাইদেরকে তো, মানে এই সোলজারদের জীবনটা তো তাদের কাছে একটা ফ্লাই এর মতো, একটা মাছের জীবনের কি ভ্যালু আমরা ভ্যালু করি, তাই না? না, মাছি ওষুধ দিয়ে, খাবারে ওষুধ দিয়ে প্লেটে করে রেখে দিই, দিয়ে মাছি মরে যায়। তো এইটা হলো আমাদের ব্যাপার। এরপর যে হি ইজ এ প্লাকি লিটিল ডেভিল, হ্যাঁ, বিশাল কারেজ তোমার, উৎসাহ তোমার, এই যে একটা স্পিচ আছে, এটা অ্যাকচুয়ালি আমরা যে ওয়ার্ল্ড ওয়ার 1-এর সময় অনেক রাইটার ছিল, ঠিক আছে, যারা এই ওয়ারকে তোমরা গ্লোরিফাই করেছে, ঠিক আছে। তার মধ্যে আমরা দেখতে পাবো সিগফ্রাইড শশুনের কথা আমরা পেতে পারি, ঠিক আছে। এই মুহূর্তে আমার নামগুলো মনে পড়ছে না যদিও। তো যে হু ইজ ফর দ্য গেম এরকম বলে, হ্যাঁ, একটা পোয়েম ছিল, ঠিক আছে। তো হু ইজ ফর দ্য গেম, তো এই যে হু ইজ ফর দ্য গেম,
এখানে কি বোঝাচ্ছে যে ওয়ারটাকে একটা গেমের মতো দেখানো হচ্ছে যে হ্যাঁ কে তোমরা দেশের জন্য প্রাণ দিতে রাজি আছো। এরকম আমার একটা লাইন মনে পড়ছে যে একটা পোয়েম আছে দ্য সোলজার বলে, তো সেখানে বলছে যে আমি যেখানে মারা যাব দ্যাট ল্যান্ড উইল বি ইটসেলফ ইংল্যান্ড, সেই জমিটাই ইংল্যান্ড হয়ে যাবে, তাই না, মানে আমার দেশ হয়ে যাবে ফরেন ফিল্ড। তো কারণ কি না, আমার হৃদয়টা তো সেখানে থাকবে, আর আমার হৃদয়েই আছে ইংল্যান্ড, তার মানে আমার হৃদয়ে আছে ইংল্যান্ড, আমি মারা যাচ্ছি সেই ল্যান্ডে, মানে সেই ল্যান্ডটাই হয়ে গেল ইংল্যান্ড। বুঝতে পারছো কিভাবে যে মানে গ্যাস পোয়েমস, এগুলোকে বলো তো গ্যাস পোয়েমস, ঠিক আছে। হ্যাঁ, যে মানুষ সোলজারদেরকে হ্যাঁ গ্যাস দিয়ে ভরে পাঠিয়ে দেওয়া হতো, যাও তোমরা লড়াই করো, দিয়ে মরে যাও, তাই না। এরকম কিছু রাইটার ছিলেন, যেমন ইজ্যাক রোজেনবার্গ, রুপার্ট ব্রুক, হ্যাঁ আরও কিছু ছিল, ঠিক আছে, হুইজ ফর দ্য গেম, জেসি পোপ। তো এরকম আর কি জিঙ্গুইস্টিক যে ওয়ার্কগুলো, যাই হোক। তো এইটা তো আমরা সেই রকম একটা লাইনের মতো পাচ্ছি, হি ইজ এ প্রিটি প্লাগি, প্লাকি লিটিল ডেভিল, প্লাকি কথাটা এখানে কার্জিয়াস। থট দ্য বস, বস ভাবলো বাবারি, যাই হোক। অ্যান্ড হি ফেল্ড এ রিয়েল অ্যাডমিরেশন ফর দ্য ফ্লাইজ গাই, যেটা বললাম একটু আগে। আচ্ছা, এখানে আর একটা ব্যাপার আমার বলা দরকার, দ্য ওয়ে, ঠিক আছে, দ্যাট ইজ দ্য ওয়ে টু ট্যাকেল থিংস and that was the right spirit, never to say die, only a question of। আচ্ছা, এখানে আমরা আরেকটা ব্যাপার পাই, তার ছেলে হয়তো এই ট্যাকেল করতে পারেনি মাছিটার মতো, তাই মারা গেছে, তাই না। কিন্তু ব্যাপারটা আমরা লাস্ট অব্দি ক্লিয়ার হবে যে একটা মানুষের পক্ষে কতক্ষণ ট্যাকেল করা সম্ভব, তাই না। দেখো, ওকে, নেক্সট। had finished his laborious task, আবার সে তার laborious taskটা শেষ করেছে, and the boss had just time to refill his pen, আবার বস আবার পেন ভর্তি করেছে, যেই ডানা শুকনো করেছে আবার পেন ভর্তি করেছে, to shake fear and square on the new clean body, আবার সেই ফেয়ার স্কোয়ার তার নতুন সুন্দর যে বডিটাকে সে কোনো রকম পরিষ্কার করেছে, সেই বডিটাকে আবার একটা কালো ড্রপ দিয়ে দিল, এক ফোঁটা। হোয়াট অ্যাবাউট ইট দিস টাইম, মানে কবার ফোঁটা ফেললো, এইবার একবার তো প্রথম নিজেই পড়েছিল, তারপর বস ইচ্ছা করে একবার ফেলেছিল, হ্যাঁ বস ইচ্ছা করে একবার এক ফোঁটা ফেলেছে, আরও একবার দ্বিতীয়বারের জন্য বস ফেলছে আরও একবার, তার মানে এই মাছিটা অলরেডি 3বার স্ট্রাগল করা হয়ে গেছে, কিন্তু বসের ইচ্ছায় 2বার, আর একবার সে নিজেই পড়ে গেছিলো, তাই না, ফেটের ইয়েতে। যাই হোক, মানে 3বার সে সার্ভাইভ করেছে, আরও এখন দেখো আরও কত সার্ভাইভাল করতে হয় তাকে, স্ট্রাগল করতে হয়। হোয়াট অ্যাবাউট দিস টাইম, আচ্ছা এবার মাছিটা বেরোতে পারবে তো, বস মনে মনে ভাবছে। এ পেইনফুল মোমেন্ট অফ সাসপেন্স, হ্যাঁ পেনফুল, বসের জন্য কিসের পেনফুল মোমেন্ট, তাই না, আবার বসের জন্য পেনফুল মোমেন্টও বটে, কেন একটু পরে বলছি। বাট বিহোল্ড, কিন্তু দেখো, দ্য ফ্রন্ট লেগস ওয়ার এগেইন ওয়েভিংস, আবার দেখো ফ্রন্ট লেগটা নড়ছে বেঁচে আছে। দ্য বস ফেল্ড এ রাশ অফ রিলিফ, ওহো যাক বেঁচে আছে, মাছিটা বেঁচে আছে, এত কষ্ট করবে একদম বেঁচে থাকে, আহা। হি লিন্ড ওভার দ্য ফ্লাই, সে ঝুঁকে পড়লো, পাখি মানে মাছিটা পড়লো, said it too tenderly, you artful little bee, মেবি এখানে হয়তো বই টই লেখা আছে যে বয়, তাই না, সত্যি তার ছেলের কথাই হয়তো মনে পড়েছে, একটু আগে আমি তোমাকে বললাম না যে তার ছেলের স্ট্রাগলটার কথাই বলেছি। আচ্ছা, নেক্সট দেখো, and he actually had the brilliant notion of breathing on it to help the drying process, এবং সে তার মাথায় একটা ব্রিলিয়ান্ট একটা আইডিয়া এলো নাকি, না তার ওপর নিঃশ্বাস ফেলা, তাতে কি হবে, তার ডানাগুলো চটপট শুকোবে, মানে হেল্প করছে, দেখো তুমি বুঝতে পারছো, হেল্প করছে, যদি এটাকে ফেট রিপ্রেজেন্ট করে তাহলে ফেট হেল্প করছে, আবার তাকে বিপদে ফেলছে, একটা কাইন্ড ক্রুয়েল একটা ব্যাপার আর কি। যাই হোক, অল দ্য সেম there was something timid and weak, হ্যাঁ সব কিছুই সেখানে টিমিড এবং উইক,
সব কিছু। এরপর মাছিটার কিন্তু আর সেই দম নেই, এনার্জি নেই, টিমিড হয়ে গেছে, উইক হয়ে গেছে। অ্যাবাউট ইজ এফোর্টস নাও, এইবার আরও দুর্বল, আরও ধীরে ধীরে পরিষ্কার করছে। দ্য বস ডিসাইডেড দ্যাট দিস টাইম শুড বি দ্য লাস্ট, অ্যাজ ডিপ দ্য পেন ডিপ ইন্টু দ্য, যখন কালির দোয়াত ডোবালো এইবার কলমটা, সে দৃঢ়প্রতিজ্ঞ যে এইবার মাছিটার শেষবার, আর নয়। অদ্ভুত ব্যাপার না? It was. The last blot fell on the soaked blotting paper. লাস্ট ব্লট তো নয়, লাস্ট এফর্ট, মানে আর মাছিটার জন্য এটা শেষ সময় আর কি। অন দ্য সোকড ব্লটিং পেপার, ভিজে যাওয়া ব্লটিং পেপার উপর, মানে ব্লটিং পেপারটারও আর ক্ষমতা নেই যে কালিটাকে টেনে মাছিটাকে একটু শুকনো করতে সাহায্য করবে। তার মানে তার সিচুয়েশনটা, এই যে ব্লটিং পেপারটা, একটু আগে তোমাদের বললাম না যুদ্ধের কথা, এই ব্লটিং পেপারটা ইজ দ্য ফিল্ড, ব্যাটেল ফিল্ড, ঠিক আছে? এখানে ফ্লাইটা হলুদ আমাদের সোলজার, ঠিক আছে? আর এই যে আমাদের ওয়ারমঙ্গার, আমাদের, ঠিক আছে, বস, যারা ইনস্ট্রাকশন দিচ্ছে যুদ্ধ করতে, কিন্তু যুদ্ধ করছে ফিল্ডে আমাদের মাছি, এবং মাছি মারা যাচ্ছে, বুঝতে পারছো? এই ব্যাটেল ফিল্ডে তাদের কোনো সাপোর্টই দিতে পারছে না, তাদের কোনো সিকিউরিটি, সেখানে বাঁচার কোনো জায়গায় নেই। নেক্সট, দ্য ড্র্যাগলড ফ্লাই লে ইন ইট, এবার সে ক্লান্ত হয়ে গেছে, সে আর পাচ্ছে না, সে শুয়েই পড়লো ওখানে, ঠিক আছে? and did not stir, আর কোনো নড়াচড়া নেই। the back legs were stuck to the body, পিছনের পাগুলো শরীরের সাথে চিটিয়ে রয়ে গেছে। and the front legs were not to be seen, আর সামনের পাগুলো তো দেখাই যাচ্ছে না, মানে একদম সেই একটা মানুষ শরীর মরে গেলে কেমন হয়, একদম কুকড়ে যায় না শরীরটা, সেরকম। come on said the boss, বললো come on look sharp, সে নিজেই ডিসাইড করেছে যে দিস উইল বি দ্য লাস্ট টাইম। আবার সে বলছে না না ওঠো ওঠো, অ্যান্ড হি স্টিরড ইট উইথ হিজ পেন, পেনে করে একটু নাড়ালো, ইন ভেইন, সে জানে নিজে ভেইন, তবু সে নাড়ালো, যাই হোক। নাথিং হ্যাপেন্ড, কিছুই হলো না, ওর ওয়াজ লাইকলি টু হ্যাপেন, আরে কিছু তো হওয়ার ছিলই না, সে তো জানে যে মারা যাবে, তাই না? তাহলে কিছু ঘটেনি, টিকে আছে, দ্য ফ্লাই ওয়াজ ডিড, তাহলে কি সোলজার ও মারা গেছে, সেই চিঠিটা টেলিগ্রামটার মতো না, হ্যাঁ, যে রিগ্রেটের সাথে জানাচ্ছি যে your son has died. The boss lifted the corpse, দেখো ডেড বডি, মানুষের ডেড বডির মতো যেরকম কর্পস, on the end of the paper knife, একটা পেপার নাইফে করে তুলে flung it to the waste paper basket, একটা কুড়াদান, সরি, ডাস্টবিন, তাই না? তো সেখানে ফেলে দিল। এরপর তোমরা ইমেজারিটা কমপ্লিট একটা সার্কেল এলো, এই ব্যাটেল ফিল্ড, এই সোলজার হচ্ছে এই ব্লটিং পেপার ব্যাটেল ফিল্ড, সোলজার হচ্ছে মাছি, মাছিটাকে যেমন করে একটা ডাস্টবিনে ফেলে দিল, সেরকম এই সোলজারের কোনো ভ্যালু নেই। যখন সেই ব্যাটেল ফিল্ডে প্রবেশ করেছে তার আগে সে কারু ছেলে, কারু কাছে ভ্যালুয়েবল পার্সন ছিল, যখন হি এন্টার্ড দিস ব্যাটেল ফিল্ড সে জাস্ট লাইক এ মাছি, ঠিক আছে? আন্ডার দ্য মার্সি অফ ফেট অ্যান্ড আন্ডার দ্য কন্ট্রোল অফ দিস ওয়ারমঙ্গারদের ইনস্ট্রাকশনের আন্ডারে আছে, তারা ব্যাটেল ফিল্ড জেরে যেতে পারবে না, আর তার সাথে সাথে একটা ফেটও কাজ করছে, এই দুটোর আন্ডারে তারা স্ট্রাগল করছে, এবং আলটিমেটলি যখন মারা যাচ্ছে তখন তাদের আর কোনো নাম্বার নেই, একটা নাম্বার, জাস্ট এ নাম্বার, এই যখন সরে গেল এই যে খালি জায়গাটা হবে, এই আর একজন সোলজার এসে সেটা ভর্তি করবে, তার মানে কি, ইটস জাস্ট অ্যাবাউট নাম্বার, তাকে তার বডিটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে এই ডাস্টবিনে, বুঝতে পারছো? ইমেজারিটা কমপ্লিট হলো, এই মাছিটা একটু ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, মানে কোনো ভ্যালুই নেই তার, সেই ওই যে বললাম লাস্ট রাইড টুগেদারের মতো, ঠিক আছে? একটা ফ্ল্যাগ থাকবে, হ্যাঁ, কতগুলো মেডেল থাকবে, আলটিমেটলি হোয়াট ইজ দ্য, মানে কি পেলো সে? ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের সোলজাররা কি পেলো? আমি পার্টিকুলারলি বলছি ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের সোলজাররা কি পেলো? নাথিং, নো রিকগনিশন, মানে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, তাদের তো কোনো মানে কন্ট্রিবিউশনটাকে অ্যাকনলেজ করার মতো কেউ নেই। ওকে ওকে, বাট
সাচ এ গ্রাইন্ডিং ফিলিং, কিন্তু একটা গ্রাইন্ডিং ফিলিং হলো, গ্রাইন্ড করা মানে একদম পিষে দেওয়া, হ্যাঁ তাই না? তো ভেতরটা যেন দমড়ে মুচড়ে উঠল, অফ wretchedness, একটা অদ্ভুত, একটা মিজারেবল একটা কন্ডিশন সিজড হিম, এই বসকে জড়িয়ে ধরলো, দ্যাট হি ফেল্ট পজিটিভলি ফ্রাইটেন্ড। সে পজিটিভলি ফ্রাইটেন্ড, একটা অক্সিমরনের মতো না? ফ্রাইটেন্ড তো একটু নেগেটিভ কথা, পজিটিভলি ফ্রাইটেন্ড। কেন সেটা বলছি তোমাদের। হি স্টার্টেড ফরওয়ার্ড অ্যান্ড প্রেসড দ্য বেল ফর মেসি। সে এগিয়ে গেল, দেখো এর মধ্যে কোনো ঝিঝক বলে কিছু নেই, তাই না? কেন সেটাও বলছি। সে বেল টিপে মেসিকে ডাকলো, বলছি কি আমার জন্য ফ্রেশ ব্লটিং পেপার নিয়ে এসো। এইখানে আরো দেখো, সেই ফ্রেশ ব্লটিং পেপার মানে হি ওয়ান্টস মোর ওয়ার, এরকম একটা সাজেশন আসতেই পারে, তাই না? এক্সপেরিমেন্টের তার, যদি আমরা ব্লটিং পেপারটাকে ব্যাটল ফিল্ড হিসেবে ধরি সিম্বলিক্যালি বা অ্যাট কম্পারেটিভলি মেটাফরিক্যালি, তাহলে হি সেড স্টার্নলি, সে দৃঢ়ভাবে বললো, দেখো স্টার্নলি, তার মধ্যে কোনো এমন ওই ঝিঝক বলে বললাম না, না কোনো কিছুই নেই তার মধ্যে। অ্যান্ড লুক শার্প অ্যাবাউট ইট, শার্প স্টার্ন ওয়ার্ডগুলো দেখছো, দ্রুত নিয়ে এসো। আর ওয়াইল দ্য ওল্ড ডগ প্যাডেড অ্যাওয়ে, মেসিকে একটা কুকুরের সাথে তুলনা করছে, প্যাডেড অ্যাওয়ে, যেন সেই প্যাডেড পা, কুকুর বিড়াল এদের পায়ের তলায় সে একটু থাবার মতো থাকে না, একটু নরম মাংস অংশ, সেটা হ্যাঁ যেরকম একটা কুকুর যায় সেরকম থপ চলে গেল কোনো শব্দ না করে। মানে মেসিরও একটা কুকুরের ভূমিকার মতো লয়াল বটে, কিন্তু মানে মেসি জাস্ট মেসিকেও এই হিউম্যান বিং হিসেবে দেখে কি না সেটাও সন্দেহ, মেবি সেই জন্য ডগ বলা হচ্ছে মেসিকে বারবার। ওকে, হোয়াট ইট ওয়াজ হি হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট বিফোর, মানে আচ্ছা সে যখন চলে গেল আর কি, হি ফিল টু ওয়ান্ডারিং, আচ্ছা সে এতক্ষণ ধরে কি ভাবছিল, হোয়াট ওয়াজ ইট, কি ছিল, কি ঘটলো এতক্ষণ। ইট ওয়াজ, দেখো ক্লিয়ার করলো না কিন্তু, হি টুক আউট হিজ হ্যান্ডকারচিপ, সে রুমালটা বের করলো, অ্যান্ড পাস্ট ইট ইনসাইড হিজ কলার, সে কলারের নিচে রাখলো, অ্যান্ড ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট রিমেম্বার, আর সে কিছুই মনে করতে পারলো না সে এতক্ষণ কি ভাবছিল। এখানে আমরা একটা অদ্ভুত রিয়েলাইজেশন পাবো, এখানে যে হ্যান্ডকারচিপটা কলারের তলায় রাখলো, এটা মেবি হি ওয়াজ সোয়েটিং, ঠিক আছে, মেবি হি ওয়াজ সোয়েটিং, সেই জন্য যাতে তার জামাটা খারাপ না হয় সেই জন্য সে রাখলো কলার, হ্যাঁ। এরপর সে সব কিছু ভুলে গেল, দেখো ঠিক আছে, ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট রিমেম্বার, তার জীবনের জন্য সে যাতে বেঁচে থাকে সেই জন্য সে আর কোনো কিছু মনে করতে পারলো না। এতক্ষণ আমি বলছিলাম যে এই বসেই হলো গিয়ে ফেট, এই বসেই হলো গিয়ে সেই ওয়ারমঙ্গার অথরিটেটিভ মেগালোম্যানিয়াক স্যাডিস্টিক পারসন। এরপর আমি বলছি যে এই বসেই হলো গিয়ে মাছিটা, এই বসেই হলো গিয়ে সেই মাছিটা, যে মাছিটা কিন্তু মানে আচ্ছা একটু আগে মাছিটাকে আমি সোলজারের সাথে তুলনা করলাম, এরপরে এই মাছিটাকে আমরা উডি ফিল্ডের মতো মানুষগুলোর সাথে তুলনা করব, যারা নিজেদের যে আপনজন, নিজের ইয়াং, ঠিক আছে, যুবক সন্তানকে হারিয়ে যারা মানে দিশেহারা ভেঙে পড়েছে তাদের সাথে তুলনা। তো হি ইজ জাস্ট লাইক এ বিরিফড ফাদার, এরপর আমরা ফ্লাইটাকে একটা বিরিফড ফাদারের সাথে তুলনা করছি, ঠিক আছে, প্যারেন্ট। তো সে উডি ফিল্ড যেরকম ভেঙে পড়েছে বারবার, যে যদি দুঃখ মানুষ করে আর কি, ধরো কোনো প্রিয়জনকে কেউ হারিয়েছে, তার কথা যখনই মনে পড়ে সে দুর্বল হয়েছে, যখনই মনে পড়ে সে দুর্বল হয়, এবার বারবার যখন সে দুর্বল হচ্ছে, মানে আলটিমেটলি তার ফিজিক্যালি স্পিরিচুয়ালি হি ইজ বিকামিং উইক অ্যান্ড হি ইজ শিওরলি গোয়িং টু ডাই, অ্যাজ মানে আরও তাড়াতাড়ি, আর্লিয়ার দ্যান ন্যাচারালি হি উড ডাই। তো ন্যাচারালি তার মারা যাওয়ার থেকে সে দুর্বল তাড়াতাড়ি হয়ে যাবে যত সে দুর্বল হতে দিবে নিজেকে, জাস্ট লাইক উডিফিল্ড নিজেকে ঠিক এরকম করেছে। সে বারবার নিজের এই যে কালিটা, এই কালিটা হলো তার ছেলের মারা যাওয়ার দুঃখ,
যে একটা ব্ল্যাঙ্কনেস, একটা ভয়ের তৈরি হয়েছিল, সেইটা বারবার উডিফিলকে ঘিরে ধরতো এই কালিটার মতো। বারবার সে যতই টেনে বের করে আনতো নিজেকে, আবার উডিফিল্ডের মতো এই কালিটা গ্রিপ করতো। আলটিমেটলি কি হয়েছে, উডিফিল্ড ওল্ডা এবং মোর ওল্ড, এজেড হয়ে গেছে, উইক, ফিবল, তার নিজের ওপর কোনো কন্ট্রোল নেই। মানে সে তো অবশ্যই উইক হয়ে গেছে, ফ্রেইল। এরপর আমরা আরেকজন বিডিফ ফারাভকে, তো এই যে মিস্টার বসের একটা রিয়েলাইজেশন হলো এর মধ্য দিয়ে, যে ইফ মানে সে এই যে ভুলে গেছে, এই ব্যাপারটা একদিক দিয়ে ভালো, হি হ্যাজ ওভারকাম। তার অন্য সাবস্টিটিউট দ্বারা, মেটেরিয়ালিস্টিক সাবস্টিটিউশন দ্বারা সে যে ওভারকাম করেছে তার অ্যাকশন দ্বারা, সেটা ইন এ ওয়ে সে চায় না যে তার ছেলে কথা, দুঃখের কথা আর তার মনে পড়ুক। কারণ সেটা যদি আসে তার মাথায়, হি উইল জাস্ট বি লাইক দ্য উডিফিল্ডের মতোই তার অবস্থা হবে। হি উইল বিকাম উইক, সে আরও দুর্বল হয়ে যাবে, উইক হয়ে যাবে। তো সে সেটা কোনো মতেই চায় না। এই জন্য তার মধ্যে আর একটা স্ট্রিক্ট, একটা স্টার্ননেস চলে এলো, ঠিক আছে? সে আর ওই সব নিয়ে কোনোদিনই ভাবতে চায় না। স্যার রিয়েলাইজেশন হয়ে গেলো এই মাছিটা যেরকম বারবার চেষ্টা করতে করতে সেই দুঃখ করতে করতে দুর্বল হয়ে গেছে এবং মারা গেল। কিন্তু আমাদের মিস্টার বস সেটা চান না, ঠিক আছে? এবং সেই জন্য তিনি নিজেকে ওই মাছির ফেটটা কোনো মতেই দিতে চান না, ঠিক আছে? সেই জন্য তিনি ওভারকাম করে গেলেন, একটা ফ্রেশ ব্লটিং পেপার নিয়েছে, তার মধ্যে আমরা দেখবো যে আর কোনো গ্রিফের ব্যাপারটাই থাকবে না, ঠিক আছে? হি কুড নট রিমেম্বার ফর দ্য লাইফ অফ হিম, তার নিজের জীবনের জন্য, নিজের বাঁচার জন্য হি কুড নট রিমেম্বার, সে আর মনে করতে পারলো না যে এতক্ষণ কি হলো তার সাথে। ওকে, সো আমি আশা করি আমি সব সিম্বলগুলো, ইমেজারিগুলো প্রথম থেকে শেষ অবধি মেনশন করেছি, এবং যতটা যে অ্যানালিটিক্যাল কনসেপ্ট, তোমরা জানো যে মাদ্রাসাতে যে গিফট অফ মেজাই থেকে কিছু অ্যানালিটিক্যাল প্রশ্ন ছিল, ঠিক আছে, যেগুলো জাস্ট ইনফর্মেটিভ নয়, ঠিক আছে? উপরে উপরে পড়লে হবে না, একটু ডেপথে যেতে হবে। তো আই হ্যাভ ট্রাইড to provide that much analysis, I hope. And if you could get more from more about this, so if you have anything to write, you have to comment, you can write down that in the comment box. So thank you, thanks for watching. Okay, if you like, you can like the video, subscribe the channel, and share it with your friends. Okay, thank you.